ছায়া সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রতন ভৌমিক, পার্টির মহকুমা সম্পাদক কমরেড দিলীপ দত্ত, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড বাসুদেব মজুমদার, কমরেড পরিমল দেবনাথ, কমরেড রতন সাহা, কমরেড সুরেশ দাস, কমরেড প্রিয়মণি দেববর্মা, কমরেড তাপস দত্ত, কমরেড দীপঙ্কর সেন। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি কমরেড কেশব মজুমদারের পুত্রবধূ এবং নাতি স্মিথকে। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য কমরেড কেশব মজুমদারের এক সময়ের সাথী রমেশতলের প্রাক্তন শিক্ষক ধীরেন্দ্র আচার্য মহাশয়কে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার পার্টির গোমতী জেলা কমিটির সদস্য, উদয়পুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বিভিন্ন মহকুমা থেকে অমরপুর, করবুক, বিলুনিয়া এবং সোনামুড়া মহকুমা থেকে যারা নেতৃত্বরা এসেছেন তাদের সবাইকে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। শান্তিবাজার মহকুমার নেতৃত্ব যারা এসেছেন ওনাদেরকেও পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। পার্টির উদয়পুর মহকুমা কমিটির সদস্য এবং গণসংগঠনের নেতৃত্ব যারা আছেন তাদেরকে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। অঞ্চল নেতৃত্ব যারা আছেন, সম্পাদক যারা আছেন তাদেরকেও পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি।
আমাদের রাজ্যে এবং বিভাগে প্রবীণ নেতা, সংগঠক, শিক্ষক, শিক্ষক মানে রাজবাড়ি শিক্ষক, সাধারণভাবে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের একজন প্রতিষ্ঠিত শিক্ষক হিসাবে কমরেড কেশব মজুমদার গত 11 তারিখে কয়েক মাস, বছর হবে না, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কমরেড কেশব মজুমদারের মতো কমরেডের প্রয়াস আমাদের রাজ্যের এবং বিভাগীয় কমিটির অবশ্যই অপরিণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করা খুব কঠিন কাজ। আমাদের সুপ্রস্তাবের মধ্যে অনেকগুলি বিষয় এখানে উল্লেখ করা আছে কমরেড কেশব মজুমদার সম্পর্কে, সেই সম্পর্কে আমি আলোচনা করতে চাই। এটা আপনারা সকলে শুনেছেন। আপনাদের আমি অনুরোধ করব, কোন মানিক সরকার বর্তমানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য, যিনি এই সভায় আসবেন, এসে গেছেন। তিনি কমরেড কেশব মজুমদারের সরাসরি ছাত্র। ওনার রাজনৈতিক জীবনে কমরেড কেশব মজুমদারের যথেষ্ট প্রভাব রয়েছে রাজনীতিতে। তিনি আপনারা শুনেছেন 62 সালে উদয়পুর রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরির সুবাদে তিনি বর্ধমান থেকে এখানে আসেন। আমার সঙ্গে পরিচয় হয় 65 সালে। আমি যদিও রমেশ স্কুলের ছাত্র না, আমি ক্রিকেট ইনস্টিটিউশনের ছাত্র। মার্ক্সবাদীটা তখন বুঝতাম না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হয়নি। আপনারা শুনেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 1964 সালে ভাগ হয়েছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, তাতে কেশব মজুমদার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে নিজেকে অন্তর্ভুক্ত করেছে। এই উদয়পুরে এবং ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যুব ফেডারেশন তৈরি করার জন্য 3 জনের নাম আমি জানি। কমরেড কেশব মজুমদার, কমরেড খগেন দাস, কমরেড অনিল সরকার, যারা এই রাজ্যে প্রথম যুব ফেডারেশন গড়ে তোলার জন্য চেষ্টা করছিলেন। তখন আমরা ছাত্র ফেডারেশন করি। আমাদের উদয়পুরে 1967 সালে একটা বড় আন্দোলন হয়েছে, আপনারা জানেন কিনা? এটা ইতিহাসে খাদ্য আন্দোলন হিসাবে পরিচিত। আমার যতটুকু মনে পড়ে 1967 সালের শেষের দিকে আমার কমিউনিস্ট পার্টিতে আমি কমিউনিস্ট পার্টির সভ্য হয়েছি। এই আন্দোলনে আমরা যারা সামনের সারিতে ছিলাম তার মধ্যে অনেকেই হয়তো নাই। তার মধ্যে অন্যতম নাম হচ্ছে কমরেড মানিক সরকার এবং
ছিলাম। সেই সর্বসাধারণের আন্দোলনে ইন্সপায়ার করার জন্য আমার যতটুকু মনে আছে মানিক সরকারের মনে থাকবে, জনগণের সামনে প্রথম মানিক সরকার যে বক্তৃতা করেন সেটা আমার যতটুকু মনে আছে, তখন মানিক সরকার সবুজভাবে লিখে দিয়েছিলেন নরেশ ঘোষের নেতৃত্বে, তখন নরেশপুর আমাদের পার্টির সেক্রেটারি। দ্বিতীয়ত হচ্ছে তিনি অত্যন্ত পরিশ্রমী যেমন ছিলেন, পার্টির সংগঠন, পার্টির মতাদর্শ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন এবং দৃঢ়ভাবে পার্টির সংগঠন এবং মতাদর্শকে রক্ষা করবার জন্য লড়াই করে গেছে। আমাদের পার্টি ভাগ হয়েছে, তারপরে আবার পার্টি ভাগ হয়েছে, নকশা হয়েছে, এদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তিনি একটাই দাঁড়িয়ে লড়াই করেছেন, জরুরি অবস্থার সময় লড়াই করেছেন, এদের কংগ্রেস ইউনিসের সময় লড়াই করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমি জানবাসের জন্য বলব, আমাদের যখন রাজ্য সরকার 2000 সালে এডিসি নির্বাচন হয়, আমরা অনেকে এখন তো হতাশ হচ্ছি যে আমাদের সরকার নেই। আমাদের সরকার যখন ছিল, এই উপজাতি এলাকায় আমরা কোনো কথা বলতে পারতাম। আমার এখনো মনে আছে, আমাকে বলতেন মহারানী লাক্সুরি বাজারে মিটিং করতে গেছি, সমস্ত দোকানপাট বন্ধ করে, কোন মানুষ নেই। কেশব কর্মকর্তা আর আমি আর মানিক সরকার আর মানিক বিশ্বাস প্রকার আমাদের বলতেন যে বাড়িতে মানুষ আছে, তার সঙ্গে আরেকটা বিষয় যেটা আপনারা জানেন না, এটা বলেই আমরা আমার কথা বলা শেষ করবো। আমাদের পার্টির ভেতরে অনেকদিন লড়াই করতে হয়। পার্টির ভেতর থেকে আমাদের যখন সরকার এলেন, মধ্যে বামপন্থী সরকার, তাকে দুর্বল করার জন্য আমাদের পার্টির একজন বড় কর্মচারী নেতা ছিলেন, পার্টির রাজ্য কমিটির নেতা ছিলেন। আমার যতটুকু মনে পড়ে, যদি ভুল না করে থাকে, ওনার অ্যাম্বিশন হচ্ছে, ওনাকে এমপি বানিয়েছে পার্টি, এমএলএ বানিয়েছে, এটাও হবে না। সমন্বয় কমিটি শক্তিশালী সংগঠন, উনি এটার প্রধান, ওনাকে পার্টির সেক্রেটারি মেম্বার বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে। এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের পার্টিকে ভাগ করার চেষ্টা করেছিলেন। আপনারা যারা পুরনো লোক আছে তাদের মনে থাকবে, পিডিএফ গঠন করে এরা যে অনেক কোম্পানির সর্বনাশ করেছে, তার বিরুদ্ধে কেশব মজুমদার এক পায়ে দাঁড়িয়ে এই উদয়পুরে লড়াই করেছে, পার্টিকে রক্ষা করার জন্য, পার্টির ঐক্যকে রক্ষা করার জন্য। তার মধ্যে অনেকে ফিরে এসেছেন পার্টিতে, অনেকে আসেন। এইরকম দৃঢ়তার সঙ্গে পার্টি। আরেকটা দিক হচ্ছে, তিনি ছিলেন একজন কালচারাল অ্যাক্টিভিস্ট। আমরা যারা তখন ছাত্র ফেডারেশন না, তখন টিএসএ, স্টেট ফেডারেশন, এটা আমার কথা। তার সঙ্গে সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটিস মানিক সরকার, মাধব সাহেব অনেকেই ছিল। নাটক করা, মানুষের সঙ্গে কথা বলা, রাস্তা করা, এগুলি করা এই একটা ঝাঁক ছিল প্রবাসী ভিতরের মধ্যে। তার মধ্যে কতজন কিন্তু আসুন জানি না। এখন আমাদের সামনে আছেন ধীরের স্যার, তিনি আছেন, শান্তিবাবু আছেন, এখন ওরা নেই। সর্বগুণে ওনার কিন্তু কেশব, যাকে আমরা হারালাম। আমি কেশব মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কেশব মজুমদারের পরিবার পরিজনদের প্রতি
সমবেদনা জানাচ্ছি এবং কেশব মজুমদার অমর করে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে এই স্মরণ এই সভার আয়োজক কমিউনিস্ট পার্টি উদয়পুর মহকুমা। আমি আমাদের পরিবার তরফ থেকে এই স্মরণ সভার আয়োজক তথা কমিউনিস্ট পার্টি উদয়পুর মহকুমার সকল দাদুর সাথীদের আন্তরিক ধন্যবাদ। আগরতলায় 11 তারিখ জানুয়ারি এই মাসে আমাদের ভাড়া বাড়িতে দাদু ভোর 5:30 বা 6টা নাগাদ আমাদের ছেড়ে যান। সেখানে জানতে পারলাম যে দাদু মারা গেছে। এখানে কিছু আছে যেমন দাদু উদয়পুরে আমরা জানি একটা বাড়ি, কিন্তু দাদুর জন্মদিন ছিল 2টো বাড়ি। একটা হচ্ছে অমরসাগরের বাড়ি একটা, আর একটা হচ্ছে গিয়ে জামতলাতে পার্টি। উদয়পুরে যখন থাকতাম শুনতাম দাদু উদয়পুরে এসে পৌঁছেছে, কিন্তু বাড়িতে ফিরতাম 2 ঘন্টা পরে। কোথায় সেই সময়? সেই সময় থাকতে নিজের প্রথম বাড়ি দেখেছি উদয়পুরে পার্টি এসে। দাদু আরও কিছু যেমন যেখানে থাকতেন, কোনোখানে মিটিংয়ে যাওয়ার জন্য আগরতলায় থাকতেন, যেখানে থাকতেন, যখন বৌমা থাকতো সবসময় এসে ভগবানকে তো মানা যায় না, বৌমাকে নিজের সব মানতেন। বৌমাকে এসে সবসময় যেখানেই যাবে মিটিং বা যেখানে যাওয়ার আগে একবার এসে প্রণাম করে যাবেন। এখন আমাদের তো দেখাশোনা করতে দাদু আর আমার তো তারা রিলেশনটা আলাদা। দাদু তো সবার জন্য সব করতেন, তবে আমাদের দাদু যে কেমিস্ট্রি এটা একটু আলাদা ছিল। সবসময় উদয়পুরে যখন থাকতেন আগরতলা থেকে ফোন করে জিজ্ঞেস করতাম কেমন আছো সন্ধ্যা দিকে। যখন আমি গত 2.5 বছর ধরে আমাদের সাথে আগরতলায় ধারাবাহিক থাকতেন, তখন যখন টিউশনে যেতাম, স্কুলে যেতাম, কোথায় যাচ্ছি, কখন আসবো, সেই জিজ্ঞাসার সঙ্গে রাত্রে এসে সারাদিন কি হয়েছে এটা নিয়ে কথা বলবো। এরপরে উদয়পুর বাড়ির কথা জিজ্ঞেস করা, বাংলাদেশে কোথায় থাকতেন, কিভাবে বড় হয়েছে, কোথায় কি করেছেন, পার্টি নিয়ে সারাদিন নিয়ে গল্প নিয়ে আমার সাথে কথা বলতো। আর কি বলবো, দাদুর যে জায়গাটা এটা তো একটু সম্পূর্ণ করতে পারবে না। দাদুকে তো কি বলবো মিসই করতে হবে, এত কিছু বলার নেই। তো সবাইকে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। বাবা মারা যান, কিন্তু ওনার মা ছিলেন তার সর্বক্ষণের সাথী। এবং এই যে মা, ওনার মায়ের মতো মা খুব কমই আছেন, এত দায়িত্বশীল মহিলা আমি আর দেখিনি। আমরা ম্যাক্সিমাম মুরগির মাথা উপন্যাসটা করেছি, সেটার সাথে আমি একে তুলনা করতে পারি যে কেশববাবু আজকে বড় হয়েছেন, সেইখানে তার মা একটা বিশেষ ভূমিকা ছিল। সেই ভূমিকাটা কোনো মতেই পুরো করে থাকতে পারে না। এবং উনি ছিলেন বলে ওনার মার এই সাহায্য সহায়তা সব কিছু পেয়েছেন বলেই তিনি এত বড় হতে পেরেছিলেন। স্কুলের পড়াশোনা করতে গিয়ে প্রথম দিকে দারিদ্রের সঙ্গে লড়াই করে ছাত্র করিয়ে তারপরে টিউশনে করে যে টাকা পেতেন ফেলে দেওয়ার কিছু সাহায্য হতো। তার মা বাবা করে মামার বাড়িতে থাকতেন। পরবর্তীকালে কলেজে যখন আসতেন, মেট্রিক পরীক্ষা দিয়ে তখনকার সময় হায়ার সেকেন্ডারি ক্লাস ছিল না, হায়ার সেকেন্ডারি চালু হয়ে পরে কাজে মেট্রিক বা স্কুল হায়ার এটা পাস করে চলে আসেন কলকাতায়। সেখানে আইকম এবং বিকম এইটা পাস করেন সিটি কলেজ থেকে। তারপরে পাস করার পরে তিনি পার্টিতে যুক্ত হয়ে যান। তার কলকাতার পার্টিতে যুক্ত হন, পার্টির রিলেটেড শ্রমিক সংগঠনে কাজকর্ম ডিজাইন করেন। এরপর উদয়পুরে আন্দোলনের মধ্যে হারানোর মাসের বিশেষ আগ্রহে তিনি প্রাক্তন হেডমাস্টার সহায়তায় এই রমেশের স্থান পান এবং সেখান থেকে তার মোটামুটিভাবে জীবনযাত্রা শুরু হয়। পরবর্তীকালে তার মাও এখানে আসেন। মা আমাকেও খুব ভালোবাসতেন। আমি তাদের বাড়ি প্রায় যেতাম, এমন দিন বাড়ি যেত না যে উনি আমার বাড়িতে আসতেন না বা আমি ওনার বাড়িতে যেতাম না।
এইটা হলো ব্যক্তিগত জীবনের কথা। কিন্তু পার্টিগতভাবে দেখিনি তার নেতৃত্ব এক ক্ষমতাশীল হোসেন এবং ডেপুটি ডিস্ট্রিক্ট সরকারের খুব ক্ষমতা ছিল। কংগ্রেসের প্রতি তার যথেষ্ট সহানুভূতি ছিল। আমি একবার অসুস্থ হয়ে বলেছিলাম যে আমার এই ব্যক্তিগত কথা বলছি, অসুস্থ হয়েছিলাম, আমার হার্ট অপারেশন হয়েছিল। সেই সময় প্রথম মহিলা এবং আমার পুত্র মানিক সরকার এদের যথেষ্ট এদের এই বিশেষ সাহায্য আমি যখন পেয়েছি তাতে আমি আসলে জীবিত আছি, নাই হয়তো এতদিন বাঁচতাম না, এতদিনে আরো আগে আনন্দ করতে হয়েছিলাম। যাক, যশোমণিকার সংগঠনকে আমরা হারালাম, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে যে বিশেষ শাসন চলছে আমাদের দেশে, আরএসএস বিজেপি যে সন্ত্রাস, সেই সন্ত্রাস মোকাবিলার জন্য যশোমণিকারের মতো একজন দায়িত্বশীল এবং দক্ষ সংগঠনের অত্যন্ত প্রয়োজন। আশা করি পার্টি এই সংকট কাটিয়ে উঠতে পারবে এবং আবার আমরা জয়যাত্রা শুরু হবে। শ্রমিক শ্রেণীর কোনোদিনই এই হারাবার কিছু নেই, একমাত্র এই শিকল ছাড়া। এই শিকলের বন্ধন, এই যে ধর্মীয় বন্ধন, ধর্মীয় এবং সমাজকে নিয়ে যে প্রশ্ন শুরু হচ্ছে, ধর্মের সঙ্গে রাজনীতির যে একতা করার চেষ্টা করছে, এটা খুবই খারাপ জিনিস। ধর্মকে বাদ দিয়ে শুধু রাজনীতি, এটা হলো এক কথা। কিন্তু এখন যেটা চলছে আমাদের দেশে, এই সন্ত্রাসকে থেকে মুক্ত করতে গেলে প্রত্যেকের সাথে সমস্যা হবে এবং আশা করি আমাদের কমিটিটা সকলে সেই দিকে মনোযোগ দেবেন। এর বিষয়ে এখন কিছু বলতে চাই না, কারণ আমার বক্তারা বলেছেন এবং আরো অনেকেই বলবেন, আগে আমি আর কিছু বলতে চাই না। আমার সেটার অমর করবে এটাই চাই। প্রজন্মকে আমার সমালোচনা জানাই। ধন্যবাদ। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের পার্টির পূর্ব সদস্য কমরেড মানিক সরকার, পার্টির রাষ্ট্রীয় সম্পাদক কমরেড জিতেন চৌধুরী, পার্টির গোমতী জেলা কমিটির সম্পাদক, দক্ষিণ জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্যবৃন্দ, উদয়পুর, অমরপুর, করব, বিরোধী আসন আমরা পার্টির নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবক মন্ডলী, বন্ধুগণ, আমি প্রথমেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পার্টির তরফ থেকে প্রয়াত কমরেড কেশব মজুমদারের প্রতি চিঠির শ্রদ্ধা, তার ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শুনেছেন গত 11 তারিখ 88 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। তার যা অবস্থা ছিল শারীরিক, এত তাড়াতাড়ি সমালোচনা করতে হবে আমাদের ধারণা ছিল না, কারণ প্রায় দিনে আমাদের সাথে টেলিফোনের মাধ্যমেও আমরা কথা বলতাম। একমাত্র হাঁটা চলার সমস্যা ছাড়া তার অন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎই তিনি 11 তারিখ ভোরবেলা মারা গেলেন। এটা নিশ্চয়ই আমাদের সবাই প্রত্যাশার বাইরে, কিন্তু মৃত্যু তো হবেই, এটা আটকানো যাবে না। এখানে আলোচনা করেছেন, আরো আলোচনা হবে। আমিও রমেশ স্কুলের ছাত্র, উনি রমেশ স্কুলের শিক্ষক। আমিও কমিউনিস্ট পার্টির কর্মী, উনি নেতৃত্ব। আমরা ছাত্র
গ্রামে থেকে যখন পড়াশোনা করি কম বেশি এসএমের সাথে যুক্ত হয়েছি, কিন্তু 74 সালে রমেশ স্কুলের মধ্যে এসে সরাসরিভাবে এসএমের বিভাগে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু প্রথম দিকে কেশবচন্দ্রের সাথে সেরকম পরিচয় আমার ছিল না। পরিচিত ছিল মা সুবর্ণ, তিনি আমাদের বাড়িতে যেতেন, নরেশগুরু যেতেন, অমূল্যগুরু যেতেন, প্রয়াত অনিল সরকার যেতেন, সেই সময় তাদের সাথে পরিচিত। রমেশ স্কুলে আসার পর প্রথম সামনাসামনি কথা হল সার্টিফিকেট নিয়ে, কারণ আমাদের কোনো এমএলএ ছিল গুণবন্ধু জমা দিয়েছিল এমএলএ, তার সার্টিফিকেট দিতেন কেশবচন্দ্র বাড়ি। সেখানে গিয়ে তার সাথে আলোচনা, সার্টিফিকেট দিয়েছি। এরপরে আলোচনা হলো জরুরি অবস্থায় আমরা এসএমআই প্রয়োজন করবে। আমার ওখানে মনে আছে কলকাতার একটা ছেলে আমাদের করবে করোনা সে আমাদের রমেশ ছিল, তার নেতৃত্বে আমরা কয়েকজন সেই সময় পোস্টার লাগিয়েছিলাম জামতলা রুডেশিয়ার স্বাধীনতা চাই, এরকম কিছু ছিল। পুলিশের এক ডিএসপি ছিলেন বাজাজ, তিনি হঠাৎ করে এসে আমাদের তাড়িয়ে দিয়েছেন, ইচ্ছা করে ধরতে পারছি আমরা চলে গেছি। পরের দিন তো আলো কিন্তু আমরা রমেশ ঘুরিয়ে থাকি, স্কুল থেকে বের করে দেবে। সকালে আমাদের রমেশ্বরের বাড়ি কেশবচন্দ্রের বাড়ি দেখেছি, নরেন্দ্র আমাদের অবর দিচ্ছেন যে বের করে দিবে, আমাদের বাড়ি জায়গা অভাব আছে। এরপর থেকে আমার সাথে বেশি পরিচিত এবং রমেশ স্কুলের 75 সাল জরুরি অবস্থা আমরা তো কর্মসূচি হিসেবে করতে হবে, কিন্তু সুকান্ত জন্মজয়ন্তী তাকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠান করব 7 দিন ধরে। এতে কেশববাবু সাংস্কৃতিক দিক থেকেও কিন্তু আমাদের ভালো সাহায্য করতেন। ওই রমেশ স্কুলের মধ্যে নিজেও গান গাইতেন, তবলা বাজাতেন, ছাত্রদের সেরকমভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের অনুষ্ঠানে সাহায্য করতেন। তার থেকে আমাদের সাথে সম্পর্ক বেশি। তারপরেও বেশি সম্পর্ক হলো 88 থেকে 93। আমি 5 বছর ওনার বাড়িতে আমরা ছিলাম। বিশেষ করে আমি, কমরেড বিষ্ণু দত্ত, কমরেড বাবুল ভদ্র, এছাড়া এই বাড়িটা মোটামুটিভাবে শুধু উদয়পুর মহকুমা না, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী আক্রান্ত ছিল। আমাদের আশ্রয়স্থল আক্রান্ত এখানে আমাদের যারা ছিল এবং এই সময়ে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের পার্টিকে এগিয়ে নিতে না শুধু এই সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেন এবং সেই সময় আমরা খুব কাছাকাছি আসতে পেরেছিলাম, তারপরে জানতে পেরেছিলাম। এরপরে তো আমরা সবাই জানি ওনারা বলবেন আমি সেদিকে যাচ্ছি না। ওনার আরেকটা গুণ ছিল, সবচেয়ে বড় গুণ যেটা, আমরা যে কেউ শুধু আমরা পার্টির কর্মী না, অন্য কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তাৎক্ষণিক সমাধানের জন্য উদ্যোগ নিতেন বা যোগাযোগ। এটা কিন্তু অনেকের মধ্যে দিয়ে আমরা করি না, এটা যেমন ছিল। অন্যদিকে মালদা বলার চেষ্টা করি, বিশেষ করে আমার যতটুকু মনে আছে জুট আমলে যখন পার্টি বাইরের শত্রু যারা আক্রান্ত ইউজিএস কংগ্রেস আমাদের কমিটিটা বাড়ি থাকতে পারছে না, তখন আমাদের বিভাগও আগরতলা হয়েছে, আমাদের বিভাগও আমাদের সাথেই ছিলেন কিছু লোক যারা আমাদের পার্টিকে দুর্বল করার চেষ্টা করেছে। তিনি কিন্তু সেক্ষেত্রেও দৃঢ় ভূমিকা নিয়েছেন। তার নেতৃত্বে আমরা এটাকে মোকাবেলা করতে পেরেছি এবং অনেকে যারা ভুল বুঝেছেন তারা কিন্তু আবার ফিরে এসেছে। তিনি মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন। বিশেষ করে উদয়পুর শহরে উনি যে নোটিফাইড এরিয়া ছিল চেয়ারম্যান ছিলেন, সেই সময় উদয়পুর উন্নয়নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখন যে অফিস ইত্যাদি দেখছেন এগুলি ওনার উদ্যোগে তৈরি হয়েছে। এবং সবচেয়ে বেশি কথা বলি একটু দূরদর্শী ছিলেন। এটা বলবো আমরা উদয়পুর অনেকে আমাদের মোটর স্ট্যান্ড ছিল কিন্তু খুব বাজার এখানে আমাদের পার্টি কিছু সেখানে ছিল। উনি প্রথম আলোচনা করলেন যে এখানে মোটর চলে সরাতে হবে,
রাজারবাগ জায়গায় এটা সরানোর জন্য যখন উদ্যোগ নিলেন, পার্টির আমরাও যখন একটা উদ্যোগ নিলাম, আবার অনেকে বিরোধিতা করল, অনেক বিরোধিতা, স্ট্রাইক হয়েছে, মামলা হয়েছে, কিন্তু দৃঢ়ভাবে তিনি এটা যাতে ওখানে যায় কাজ করবে। এবং আমরা আজকেই বুঝছি যে এই স্ট্যান্ডটা ওখানে নেওয়া কত গুরুত্বপূর্ণ ছিল। এবং অনেক ক্ষেত্রে উনি আমাদের এই মহকুমা উন্নয়নের জন্য সারা রাজ্যে তো মন্ত্রী হিসেবে কাজ করেছেন, উন্নয়নের জন্য আজকে উনি নেই, ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিশেষ করে ভুটানদের যেভাবে আমরা এই ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করে ফিরে দাঁড়িয়েছিলাম, আমাদের পার্টিকে ফিরে দাঁড়াতে সাহায্য করেছিল, আজকে আমাদের রাজ্যে প্রায় 5 বছরের উপরে একটা সরকার চলেছে। আমি তো বলবো ওই সরকারকে অনেক বেশি খারাপ, মানুষকে ভাগ করে দিচ্ছে, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান, আমাদের কিন্তু চেষ্টা করছে। উন্নয়ন নামে দুর্নীতি একেবারে সর্বত্র, নতুন কোন উন্নয়নের কাজ নেই, কিন্তু প্রচারের অভাব নেই, আর মানুষের চালক হয়েছে। আমরা আমাদের পার্টির সংগঠন এর মধ্যে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা কিছু মানুষ সমস্যা নিয়ে বলছে, কিন্তু পরিকারের সাথে বলতে হবে, জোর করে হয়তো করা যাবে না, কিন্তু 88-93 সময়টা একটা ঠিক আছে, কিন্তু ওই সময় আমাদের লড়ার কমরেডরা যেভাবে প্রতিবাদে এগিয়ে এসেছে, এটা কিন্তু আমরা এটা করতে পারছি। তা আমরা মাঠবাদী বিশ্বাসী যে আমরা এটা পারবো, হয়তো স্বাভাবিক আমরা একটু পেছনে আসতে হয়েছে, সে দায়িত্ব আমাদের, যদি আমরা এই দায়িত্ব নিয়ে মানুষকে সংগঠিত করে এই কেন্দ্রের এবং রাজ্যের যে সরকার চলছে, তারা আমাদের রাজ্যে আলাদা সন্ত্রাস কায়েমের চেষ্টা করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, দুর্নীতিতে সব জায়গায় বিস্তার করে দিচ্ছে, আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ নষ্ট করতে নেশার সাগর, এর বিরুদ্ধে আমরা সবাইকে যদি সংগঠিত করতে হয়, আমরা সবাই যদি ভূমিকা নিতে পারবো, এবং এটা আমরা করতে পারবো, এবং করে আমরা শ্রদ্ধা জানাই। এই প্রত্যাশা রেখে আমি আবার তার পরিবারের খুব সমবেদনা জানিয়ে প্রয়াত কবি কেশবচন্দ্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির পরিপূরক অন্যতম সদস্য কমরেড মানিক সরকার, এবং আমাদের পার্টির রাজ্য ও জেলা নেতৃবৃন্দ, এবং আজকে এই স্মরণ সভায় উপস্থিত শুধু উদয়পুর মহকুমার না, এই অবিভক্ত যে দক্ষিণ জেলা, এই জেলার অন্যান্য মহকুমা থেকেও কমরেড কেশব মজুমদারের গণমুগ্ধ অসংখ্য আমাদের যারা বন্ধু, দরদী, সাথী এবং তার সহকর্মী দীর্ঘদিন রমেশ স্কুলে একসাথে কাজ করেছেন, এবং এখানে সোনামুড়া মহকুমা থেকেও আমাদের বন্ধুরা এখানে এসেছেন, এবং মঞ্চে উপস্থিত কমরেড কেশব মজুমদারের পুত্রবধূ এবং তার নাতি। আমি প্রথমেই কমরেড কেশব মজুমদারের স্মৃতির প্রতি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। কমরেড কেশব মজুমদার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। শোক প্রস্তাবে সকলে শুনেছে। শারীরিক বিজ্ঞানে 88 বছরের প্রয়াণ, অবশ্যই আমরা এটাকে
শারীরবিজ্ঞান থেকে অসমে পড়ব না, কিন্তু আমাদের দেশের, রাজ্যের এবং সমাজে বর্তমান সময়কালে যে ধরনের ঘটনা চলছে, সেই সময়কে এই যে আক্রমণ, সংকট, এটাকে মোকাবেলা করতে গেলে পরে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, পরামর্শ দরকার, সহযোগিতা দরকার, সেই ক্ষেত্রে কমরেড কেশব মজুমদারের প্রয়াস আমাদের কাছে শুধু ব্যথাপূর্ণ না, এটা বলা যেতে পারে একটা অসম। অর্থাৎ এই সময়ে তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা, নেতৃত্বের যে সুদক্ষতা, তার আরো বেশি বেশি যখন প্রয়োজন, আমরা তখন তাকে হারিয়েছি। তো আজকে আমাদের এই স্মরণ সভা, আমরা শুধু তার সেই গুণাবলীগুলোকে গুণেকে স্মরণ করার জন্য না, তিনি কখন জন্মেছিলেন, কি করেছেন, অবশ্যই কমরেড কেশব মজুমদারকে আমরা সবাই চিনি। একজন দক্ষ শিক্ষক, সুদক্ষ সংগঠক, দরদী নেতা এবং খুবই সাহসী এরকম একজন কর্মী, যার নেতৃত্বে তৎকালীন অবিভক্ত এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে হয়তো সরাসরিভাবে অন্যান্য মহকুমাগুলো সাংগঠনিকভাবে যুক্ত ছিল না, কিন্তু তার সুপরামর্শ, তার সহযোগিতা এবং নানাভাবে তার সংস্পর্শ গোটা দক্ষিণ ত্রিপুরা এখানকার সংগঠন তারা লাভ করেছে। কমরেড কেশব মজুমদারের সাথে আমার বয়সের ব্যবধান প্রায় 23 বছর। 1978 ইংরেজিতে যখন তিনি প্রথম বিধানসভাতে নির্বাচিত হয়ে যান, তখন আমার বাবাও সে বিধানসভার সদস্য ছিলেন। আমার বাবার বয়স একটু বেশি হবে। তো সেদিক থেকে আমি যখন রাজনীতিতে আসি, কমরেড কেশব মজুমদারের সাথে বা তাকে আমার সম্বোধন হওয়ার উচিত ছিল কেশব কাকু বা কাকু হিসাবে, কিন্তু এটা আমার অজান্তে কোন সময়তে কেশব মজুমদারের সাথে আমার সম্পর্ক হয়েছে যে দাদা, কেশবদা, এই আস্কারা তিনি দিয়েছেন। অর্থাৎ বয়সে ব্যবধান হলেও যে একটা পার্টি গড়ে তোলার জন্য এটাকে প্রায় পরিবারের সেই পরিবেশ গড়ে তুলে সেরকমভাবে যদি একাত্ম না হওয়া যায়, তাহলে কি সাংগঠনিক বা প্রশাসনিক বা কোনো কাজে সেই ধরনের সাফল্য অর্জন করা একটা কঠিন হয়ে যায়। এটা সম্ভবত শুধু আমার সাথে নয়, সবার সাথে এইভাবে নতুন প্রজন্ম থেকে নেতৃত্ব গড়ে তোলা, তাদেরকে প্রায় হাতে ধরে তৈরি করা এবং তার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিভাবে একটা সেরকম পরিমণ্ডল তৈরি করে একসাথে এগোনো যায়, সেরকম একটা পরিমণ্ডল তিনি তৈরি করতে পেরেছিলেন। ব্যক্তিগতভাবে
শুধু মন্ত্রিসভার কাজে না, 15 বছর তিনি মন্ত্রিসভাতে ছিলেন, আমিও ছিলাম সে মন্ত্রিসভাতে। বয়স তার অনেক বেশি, অভিজ্ঞতাও অনেক বেশি, কিন্তু সেই বয়সের গরিমা, অভিজ্ঞতার গরিমা তিনি কখনো সেখানে করতেন না। এবং এটা সেখানে প্রশাসনিক কাজে শুধু না, আমরা দেখেছি তার পরিবারে। এখানে আমাদের রমেশ স্কুলের হেডমাস্টার স্যারও বলেছেন তার মার কথা, সুবর্ণপ্রভা মজুমদার। আমি সেই 93-এর আগে যে 80-র দশকের শুরুতে পার্টিতে আসার পর তার বাড়ির যে অনামন্ত্রিত, অর্থাৎ কোনো আমন্ত্রণ ছাড়াই যে কোনো দিন তার বাড়িতে গিয়ে খাওয়া, থাকা, এবং সেখানে শুধু কেশবদা না, কেশবদার মার বাৎসল্য, শুধু খাওয়াতেন, পড়াতেন, যত্ন নিতেন তা নয়। আমরা দেখতাম কেশবদার সাথে যখন রাজনৈতিক কোনো সাংগঠনিক আলোচনা আমরা করতাম, এটা যদি আমাদের মানে শুধুমাত্র পার্টিগত হয়, তিনি কখনোই নাক গলাতেন না। সেভাবে বাইরে থেকে গিয়ে আমাদের আলোচনায় গিয়ে ডিস্টার্ব করবেন তা করতেন না। কিন্তু যখন খোলামেলা আলোচনা হয়, আমি দেখেছি যে মা এবং ছেলের মধ্যে যেন ভাই বোন বা সহকর্মী, সেরকমভাবে তিনিও সেখানে অংশগ্রহণ করতেন এবং খবর রাখতেন সারা ত্রিপুরা রাজ্যে, পত্রিকা পড়তেন একেবারে লাইন বাই লাইন। এভাবেই গোটা পরিবারকে, এবং কেশব মজুমদারের বাড়ি এটা তো অঘোষিত পার্টি অফিসের মতো, সেখানে যারাই আসতেন তাদের পরিবারের সদস্যের মতো করে তাদের যে সুবিধা অসুবিধা, পার্টিগত বিভিন্ন দিক থেকে তাদের কাছ থেকে জেনে নেওয়া বা পরামর্শ নেওয়া, এই কাজগুলো তিনি করতেন। তো নিশ্চয়ই কেশবদার মার কাছ থেকে কেশবদা অনেকগুলো পেয়েছেন, এবং কেশবদাও এটাকে ঠিক সেরকমভাবে সম্মান দিয়েছেন। এরকম প্রতিটি কাজে। তারপর আমরা দেখেছি যখন 93 সালে আমাদের তৃতীয় বামপন্থী ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়, এ রাজ্যে আজকে গত 2018 সাল থেকে এ রাজ্যের মানুষের জীবনে কী ধরনের সংকট নামিয়ে আনা হয়েছে, কিভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এটা আজকে এখানে সেগুলো বলার জায়গা নয়। কিন্তু এই কারণে এই সরকারকে হটাতে হবে। হ্যাঁ, তার জন্য রাজনৈতিক লড়াই হবে, কর্মসূচিগত লড়াই হবে, হচ্ছে। কিন্তু তাই বলে আজকে আমরা যারা ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল শুধু সংখ্যা দিয়ে হয় না, তার লড়াইয়ে, তার অংশগ্রহণে, জনগণের মধ্যে জনগণের ইস্যুগুলো উত্থাপনে কারা করছে ত্রিপুরা রাজ্যের মধ্যে? আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থীরাই তো। কিন্তু এ রাজ্যে কেউ কি বলতে পারবেন যে না, একটা জনবিরোধী সরকার বা একটা বিরোধী সরকারকে হটানোর জন্য অগণতান্ত্রিক পথে, অন্যায় পথে সরকারের কাজে বাধা সৃষ্টি করা, উন্নয়নমূলক কাজে ব্যাঘাত তৈরি করা, এটা বামপন্থীরা কখনো ভাবতে পারে না, কখনো এটা করতে পারে না। আগামী দিনে এগুলো হবে না। কিন্তু সেদিন 78 থেকে 88, 93 থেকে 2017 সাল অবধি
এ রাজ্যের মানুষ কি বলতে পারবেন একটা দিন এ রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার যে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণে শুধু ত্রিপুরা রাজ্যে না সারা দেশের মধ্যেই বামপন্থীরা, সে কেরালা হোক, পশ্চিমবাংলায় হোক বা ত্রিপুরা, আমরাই তো এই ত্রিস্তর পঞ্চায়েত গোপন ভোটে গ্রাম সরকার তৈরি করা এবং সেই সরকারের নেতৃত্বে পরিকল্পনা গ্রহণ থেকে পরিকল্পনার রূপায়ণ, সম্পদের সদ্ব্যবহার এবং সেখানে শুধু তফসিলি জাতি, তফসিলি উপজাতি না, মহিলাদেরও অংশগ্রহণের জন্য সুনিশ্চিত করার পথ তো বামপন্থী দেখিয়েছেন। তো সেই জায়গায় যে ক্ষমতা দখলের জন্য নিশ্চয়ই বিরোধী দলের লড়াই থাকবে, এই জন্য তারা লড়াই করবে না বামপন্থীদের ঘটানোর জন্য, তা তো হতে পারে না। কিন্তু আমরা কি দেখেছি ৭৮ সালের প্রথম দিন থেকেই এবং ৯৩ সালের প্রথম দিন থেকেই এ রাজ্যে সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসবাদী শক্তি এর পেছনে মদত জুগিয়ে একদিক থেকে কিভাবে এ রাজ্যের বিকল্প কর্মসূচি এটাকে জব্দ করা যায়, আরেক দিক থেকে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখল করা যায়, সেই চেষ্টাগুলি হয়েছে। সেই জায়গায়ও কেশব মজুমদারের ভূমিকা আমরা দেখেছি। এখানে কমরেড মাধব শাহ একটা ঘটনা বলেছেন, সে 2000 ইংরাজির এডিসি নির্বাচনের কথা। শুধু তা না, আমাদের সেই তৃতীয় বামফ্রন্ট সরকারটা মোটামুটিভাবে একটা নিরুপদ্রবে ছিল। চতুর্থ বামফ্রন্ট সরকার শুরু হওয়ার পর থেকেই এখানে নতুন নাম দিয়ে সন্ত্রাসবাদী দল শুরু হলো। কল্যাণপুরে, সিমনাতে, তৈদুতে, বিভিন্ন জায়গাতে খুন হচ্ছে, দিন দুপুরে গাড়ি আটকিয়ে অ্যাম্বুশ করে মারছে। ওই পরিস্থিতিতে সেসব জায়গায় যাওয়া খুব কঠিন। মন্ত্রিসভার সব সদস্যদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠাতে পারেন না সেরকম একটা পরিস্থিতির কারণে, কারণ খানিকের জন্য হলেও একটা সাম্প্রদায়িক একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি সেই জায়গায় এরকম যেখানে খুবই প্রতিকূল পরিস্থিতি, কমরেড কেশব মজুমদার এগিয়ে এসেছেন, আমি যাব। কখনো কখনো খুব খারাপ পরিস্থিতিও তোমাকে সম্মুখীন হতে হয়েছে। 88 থেকে 92 সময়েতেও গোটা ত্রিপুরাজ্যে আদাফেসি সন্ত্রাস, এই এমএলএর টিম নিয়ে নিরাপত্তা কর্মী দেওয়া হতো না। কোথাও কোথাও গিয়ে সে সমস্ত তাদের যে উত্তেজনা এটাকে সামনাসামনি করতে হতো। কিন্তু কেশব মজুমদার কখনো বললেন না আমি যাব না। অর্থাৎ শুধু মার্ক্সবাদী শিক্ষায় মানুষকে শিক্ষিত করা না, দক্ষ প্রশাসক হিসাবে যে দায়িত্ব তিনি পালন করেছেন, শিক্ষা হোক বা বিদ্যুৎ, রাজস্ব হোক, এমনকি অল্প কদিনের জন্য এই ক্রীড়ামন্ত্রীও ছিলেন। সেক্ষেত্রে যেমন যে এই যে চলমান ব্যবস্থা থেকে বেরিয়ে এসে কীভাবে ইনোভেটিভ নতুন আইডিয়া, তার উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে সেখানে জনগণের আরও ব্যাপক সুযোগ তৈরি করা যায়, আরেক দিক থেকে শত্রুর সমস্ত চক্রান্ত মোকাবেলা করে নেতৃত্ব দিতে হলে পরে সামনে দাঁড়াতে হবে, সামনের থেকে নেতৃত্ব দিতে হবে। আমরা এগুলো কমরেড কেশব মজুমদারের তার কাজের মধ্যে দেখেছি। তো সেই জায়গা থেকে আজকে এই সময়তে এই পরিস্থিতিতে আমরা তার কাছ থেকে কী নেব?
কিভাবে রক্ত মাংসের কেশবন্ধু চলে গেছেন, কিন্তু তার স্মৃতি, তার কাজ, তার অধ্যবসায়, এগুলোকে বাঁচিয়ে রাখবো এবং এটাকে বাঁচিয়ে রেখে এটাকে গ্রহণ করে কিভাবে আজকের পরিস্থিতিতে আমরা এটাকে মোকাবেলা করব। ঘটনাচক্রে এবছর কমরেড বিআই লেনিনের মৃত্যুর 100তম বর্ষ। আমাদের পার্টির তরফ থেকে আমরা এই মাস এবং আগামী ফেব্রুয়ারি মাস ব্যাপী লেনিনের শিক্ষা থেকে কিভাবে আমরা আহরণ করতে পারি এই জন্য কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আগামী 21শে জানুয়ারি মহামতি লেনিনের মৃত্যুদিনে আমাদের রেলে দেশের কথা পত্রিকার বিশেষ সংখ্যা বেরোবে। আশা করি আপনারা এগুলো পড়বেন, অনেকগুলো আর্টিকেল থাকবে। এবং লেনিন তিনি মহান শুধু তার নিজস্ব সৃষ্টিতে না, লেনিন মহান যে কার্ল মার্কস, যিনি এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের যে তত্ত্ব মার্ক্সবাদ যিনি সৃষ্টি করেছেন। মার্ক্সবাদ তো পৃথিবীর কোন দেশে কিভাবে বিপ্লব হবে, কিভাবে সমাজ পরিবর্তন হবে, কমিউনিস্ট ম্যানিফেস্টো বা তার দাস ক্যাপিটাল লিখে যাননি, তার সূত্র তৈরি করে গেছেন। এবং লেনিন বলেছেন যে মার্ক্সবাদ এটা হলো ফাউন্ডেশন স্টোন, এটাকে ফ্রম অল কর্নার, সমস্ত দিক থেকে এটাকে বিকশিত করতে হবে এবং সেই দেশের তার বাস্তবতায় এটাকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে তার সৃজন করতে হবে, তার প্রয়োগ করতে হবে। রাশিয়াতে বা চীনে কি হয়েছে এটাকেই কপি পেস্ট করে এই ভারতবর্ষে এটা চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দেশেও আজকে ফ্যাসিবাদের যে পদধ্বনি আমরা শুনছি, রাজনীতি এটাকে তো কূটনীতিও বলা যেত, কেন রাজনীতি বলা হলো। একটা সময়েতে বোধ হয়, এটা শিক্ষক মহাশয় ভালো বলতে পারবেন, যে না রাজনীতি মানে হলো একেবারে যারা সমাজের মধ্যে উচ্চ চিন্তা যারা করেন, উচ্চ মানবিক যে যে ভাবনার বিকশিত হবে, সে ধারণা হয়তোবা এটাকে নাম দেওয়া হয়েছে পলিটিক্সের বাংলা অর্থ করা হয়েছে রাজনীতি। কিন্তু আজকে কি রাজনীতি শেখানো হচ্ছে? যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করতে হবে, দাঙ্গা লাগাতে হবে, খুন করতে হবে, সংবিধানকে তছনছ করতে হবে, আর প্রয়োজনে মসজিদ মন্দিরে আগুন লাগাতে হবে, আবার প্রয়োজনে মন্দির নির্মাণের নামে সারা দেশের সরল সোজা মানুষের বিবেককে কলুষিত করতে হবে। আজকে এগুলো প্রত্যক্ষ আমরা করছি। এটা রাজনীতিকদের কাজ নয়। কাজে সেই জায়গায় আমাদের দরকার কমরেড কেশব মজুমদারের সেই সাহসিকতা, সেই দরদ, সেই মরমী যে আহ্বান, এবং সেভাবে লেগে থেকে কিভাবে এটাকে মোকাবেলা করা। আমরা দেখেছি, হ্যাঁ, আমাদের রাজ্যে আরএসএস বিজেপি আগে থেকে প্রত্যক্ষভাবে ছিল না। 18-র আগে আরএসএস বিজেপি সম্পর্কে বললে আমাদের অনেক লোক বিরক্ত হতেন, আরে এখানে কংগ্রেস সম্পর্কে বলা, আরএসএস বিজেপি কি হবে এখানে। কিন্তু আরএসএস বিজেপি তো ত্রিপুরাজ্যের মধ্যে শুধু 18-র কদিন আগে কাজ করেছে, বা 14 সালে এই
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই ত্রিপুরা যে এদের কর্মবিস্তার করছে তা নয়, আরও বহু আগে থেকে খুব সন্তর্পণে আরএসএস, কোথাও বিশ্ব হিন্দু পরিষদ, কোথাও বজরংবলী, কোথাও বনবাসী কল্যাণ সমিতি, আরও নানা যে নামাবলী পড়ে এরা গোপনে এখানে কাজ করছিল। হঠাৎ করে ত্রিপুরার যে 18-তে আরএসএস আসেনি, বিজেপি আসেনি, তো 25 বছর আমরা সরকার চালিয়েছি। একটু সরকার চালাতে গেলে এবারে যেমন ভালো অনেক কিছুই আমরা শিখি, ভালো অনেক কিছু আমরা করেছিও, আবার অবচেতন মনে আবার অনেক কিছু খারাপ অভ্যাসও আমাদের ভেতরে তৈরি হয়েছে আগাছার মতো। অর্থাৎ মানুষের কাছে যেরকমভাবে যেতে হবে সেই 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে আমাদের সে অভ্যাস অনেকের হারিয়ে ফেলেছে, আমি নিজেকে সহ বলছি। তো সেই জায়গায় যে এই 25 বছর একটু অন্যরকম থাকার ফলে হঠাৎ যখন বিজেপি সরকার আসলো, আমাদের কাছে মনে হচ্ছে এদেরকে হটানো তো অসম্ভব, অস্বাভাবিক। কিন্তু যদি একটু খুব ভালোভাবে, গভীরভাবে, একটু নিষ্ঠার সাথে এদের মোকাবেলা করা যায়, আরএসএস বিজেপি কোনো শক্তি না। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা কিছু বলতে চাইছি। আমাদের বিধানসভাতে গত 6 বছর তারা বাইরে যেমন আমাদের কোথাও কথা বলতে দেবেন না, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, কোনো নির্বাচনে আমাদের প্রতিনিধি দাঁড় করাতে দেবেন না, মিটিং করতে দেবেন না, পার্টি অফিস খুলতে দেবেন না, এবং গত 6 বছরে অসংখ্য এরকম আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করেছেও, শত শত মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছেও। তো এটা শুধু বাইরে এরকম হবে কেন, ভেতরেও, বিধানসভা ভেতরেও তারা কথা বলতে দেবেন না, করেছে। এখানে কমরেড মানিক সরকার আছেন, রতন ভৌমিক আছে, এই দ্বাদশ যে বিধানসভাতে নানাভাবে এই বিধানসভার ভেতরে আমাদের সদস্যরা আক্রান্ত হয়েছেন, কথা বলতে দেয়নি, অবৈধভাবে, অন্যায়ভাবে, কখনো স্পিকারের চেয়ার থেকে, কখনো ট্রেজারি বেঞ্চের সদস্যদের চেয়ার থেকে নানা রকমের অশ্লীল বক্তব্য ছুঁড়ে মেরেছেন, বাইরে যেমন করেন ভেতরেও তাই। পরিবেশ ভেতরে খুব ভালো তা নয়, কিন্তু আমরা এবার দেখলাম যে না, এভাবে তো তাদেরকে মোকাবেলা করা হবে না, তাদেরকে মারতে হবে। তারা যে মিথ্যার উপর দাঁড়িয়ে, অসত্য সমস্ত বাগাড়ম্বতে দাঁড়িয়ে এরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, সেই তথ্যের উপর দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। এই যে গেল বিধানসভা অধিবেশন গেল, কি কর্মসংস্থান, কি গ্রামীণ উন্নয়ন, কি স্বাস্থ্য, কি শিক্ষা, যখন আমরা তথ্য দিয়ে, যুক্তি দিয়ে আমরা বলতে শুরু করেছি, এবার তারা চলে যাচ্ছেন বাইরে, আর কোর্টের ভেতরে থাকছেন না, নিয়মে থাকছেন না, এবং এদের সেভাবে তো বশ্যতা স্বীকার করবেন না, কিন্তু তারা এই সুশাসনের নামে, অমৃতকালের নামে যে মানুষকে যে কীভাবে ধোঁকা দিচ্ছেন, অন্তত এটাকে কিছু মোকাবেলা করা গেছে, এবং এটা বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলও তার প্রতিফলন ঘটেছে। ভাগাভাগির কারণে কিভাবে হয়েছে জানেন, সরকার এসছে ঠিক, কিন্তু মানুষ ঠিক
এদেরকে ধরে ফেলেছেন, এদের ভোট কমেছে। তো নির্বাচনের ফলাফলের পর তারা দেখলো যে না, তাদের সে সন্ত্রাসী কায়দা আবার জারি রাখতে হবে। আবার সে আক্রমণ শুরু করলো তারা। আমাদের পার্টি রাজ্য কমিটি আমরা ঠিক হলো যে না, এইভাবে তো ছেড়ে দিলে হবে না, আমাদের যেতে হবে। আপনারা গত 2-2.5 মাস দেখছেন ধর্মনগর থেকে সারব্রহ্ম সর্বত্র আমরা আমাদের পার্টি ইউনিটগুলোকে বলছি মানুষের কাছে যেতে হবে, দাঁড়াতে হবে। সংখ্যা কজন এটা সরকার থাকার সময়তে রবাহত হয়ে অনেকে আসতেন নানা কারণে। আমার সেই সংখ্যা দেখলে হবে না, সেই সংখ্যা ভুলে যেতে হবে। কিন্তু মানুষের ইস্যু নিয়ে যদি আমরা যেতে পারি, হ্যাঁ, প্রথম দিন একটু কিছু কুকথা ছুঁড়ে মারতে পারে, 2-4টা আচরণ মারতে পারে, কিন্তু আপনি যখন দাঁড়িয়ে কথা বলবেন এতে জায়গা ছাড়তে হবে। কেন? কারণ তাদের সব কিছুই সেই হিন্দু রাষ্ট্রের স্লোগানই হোক বা বিকশিত ভারত, সুশাসন হোক বা অমৃতকাল, এগুলোতে কোনো বাস্তবতা নেই, বাগাড়ম্বতা এবং অসত্য তথ্যের উপর দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া। এবং সর্বশেষ দেখেছেন প্রধানমন্ত্রীর দপ্তর একটা প্ল্যানিং কমিশন ভেঙে একটা বানিয়েছেন, নীতি আয়োগ। এই নীতি আয়োগ যে কোনো ওইরকম বিষয়ে যদি স্টাডি হয়, পরীক্ষা হয়, এক্সটার্নাল এজেন্সি, অর্থাৎ যারা মূল্যায়ন করবে কোনো একটা বিষয়, একটা বাইরের কোনো থার্ড পার্টি মূল্যায়ন করে, থার্ড পার্টিকে দিয়ে তার সার্ভে হয়, থার্ড পার্টিকে দিয়ে প্রসেসিং হয়, থার্ড পার্টিকে দিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত ফল হয়। নীতি আয়োগ তাদের তৈরি করা এক্সপার্ট ভারতবর্ষে দারিদ্র্য কমেছে কিনা পরীক্ষা করছে, তাদের লোক আবার এই সার্ভে করছে, তাদের লোক পরীক্ষা করছে, আবার তাদের লোক বলে দিচ্ছে গত 10 বছরে দেশে 25 কোটি মানুষ দারিদ্র্যের সীমানায় উঠে গিয়ে, যদি নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি যদি আগামী 5 বছর 12 বছর থাকে, ভারতবর্ষে আর একজন গরিবও থাকবে না। এদের চোখের ঘুম নেই এখন। আর এই গরিব না থাকলে কি করে হোক? অর্থাৎ সব মিথ্যার উপর দাঁড়িয়ে। কাজী আমরা যারা মার্ক্সবাদী কমিউনিস্টরা সত্যের উপর দাঁড়িয়ে, যেটা কার্ল মার্ক্স বলেছেন, লেনিন বলেছেন যে মার্ক্সবাদ একটা বিজ্ঞান, তার বুনিয়াদ বীজ বপন হয়েছে, শিলান্যাস হয়েছে, এটাকে বিকশিত করতে হবে। কাজী আজকে ভারতের পরিস্থিতিতে, ত্রিপুরার পরিস্থিতিও আমরা যদি সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই নিষ্ঠা নিয়ে, সেই দরদ দিয়ে, সেই সাহসিকতায় কমরেড কেশব মজুমদার যেরকমভাবে কাজ করে গেছেন, তার প্রায় 5 দশকের রাজনীতিতে বিজেপিকে মোকাবেলা করা, আরএসএসকে মোকাবেলা করা কঠিন কিছু না। আমরা সেই দায়িত্ব পালন করার মধ্য দিয়েই কমরেড কেশব মজুমদারকে স্মরণ করব। আমি আবারও কমরেড কেশব মজুমদারের স্মৃতির প্রতি এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। কমরেড কেশব মজুমদার অমর রহে। পরিবারের একাধিক সদস্যা, পার্টির গোমতী জেলা এবং দক্ষিণ জেলার যারা নেতৃত্ব, তাদের মধ্যেও একাধিক সদস্য মঞ্চে আসীন আছেন কেশববাবুর সহযোগী এবং আমার
অন্যতম শ্রদ্ধাভাজন শিক্ষকদের অন্যতম আচার্য স্যার এবং আপনারা যারা সমবেত হয়েছেন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন সমবয়সী অনুজন এবং মা ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে এই স্মরণ সভায় সমবেত হওয়ার জন্য আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কেশব মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। কেশব মজুমদারের রাজনৈতিক সামাজিক কাজকর্ম সম্পর্কে আমার আগে যারাই বলেছেন বিস্তৃত পরিসরে যার যার অবস্থান থেকে তার অভিজ্ঞতার নিরিখে মূল্যায়নের নিরিখে বলবার চেষ্টা করেছেন। এ নিয়ে আমি যদি আবার কথা বলার চেষ্টা করি চর্বিত চর্বণ হবে, আপনারা ভারাক্রান্ত হবেন। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন আমরা যা জানি না কেশববাবু সম্পর্কে তার চাইতে অনেক বেশি জানেন, এটাই স্বাভাবিক। তাই ব্যক্তিগত অভিজ্ঞতার ফিরিস্তি উপস্থিত করে এই সভাকে প্রলম্বিত আমি করতে চাইছি না। সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় সম্পর্কে কেশববাবুকে স্মরণে রেখে তার যে কর্মধারা, তার প্রজ্ঞা, তার দক্ষতা বিবেচনায় রেখে আমি কিছু কথা বলবার চেষ্টা করব। কারণ এই জাতীয় সভাগুলোতে শুধু প্রয়াতের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে ফুলমালা চড়াতে আমরা আসি না। প্রত্যেকটা মানুষেরই সমাজে তার মতো করে অবদান আছে এবং তারা রেখে যান। এর মধ্যে যারা বিশেষ বিশেষ ভূমিকা নেন স্বাভাবিক কারণেই দেশ, সমাজ, সভ্যতা, তার সাথে তাদের রেখে যাওয়া যে কাজ, তাদের যে কর্মধারা, চলন বলন, জীবনধারা, তাদের অবর্তমানে যে আদর্শের জন্যে তারা লড়াই করে গেছেন সেই লক্ষ্যে উপনীত হওয়ার প্রশ্নে শিক্ষা গ্রহণ করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই জাতীয় সভাগুলোতে সমবেত হওয়ার চেষ্টা করি। সেদিক থেকে আমি যেটা বলবো, ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি খুব ছোট ছিল। পরাধীন ভারতবর্ষে 1920 সালে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েতের তাসখন্দে 11 থেকে 12 জন ভারতীয় নাগরিক তারা মিলিত হয়ে আন্তর্জাতিক কমিউনিস্ট নেতৃত্বের সাহচর্যে
প্রথম কমিউনিস্ট ইউনিয়ন তারা তৈরি করেছিলেন। স্বাধীন ভারতবর্ষে আসার আগ পর্যন্ত পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমাদের দেশ থেকে হটাবার যে লড়াই, সে লড়াইয়ে কংগ্রেস দল তখন নেতৃত্বের ভূমিকা পালন করছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যথার্থ যে স্লোগান, যেটাকে সামনে এনে দীর্ঘস্থায়ী যে লড়াইটা চলছে, এই লড়াইটাকে সুসংহত করে এটা মোক্ষম আঘাত সংগঠিত করার জন্যে যে স্লোগানটা তোলা দরকার, এই স্লোগানটা প্রথম তুলল ছোট্ট পার্টি ইউনিট হলেও 1920 সালে যে পার্টির ইউনিটটা তৈরি হয়েছে, 1921 সালে সেই কংগ্রেস দলের জাতীয় সম্মেলনে কমিউনিস্ট ইউনিটের পক্ষ থেকেই প্রথম তারা স্লোগান তুললেন, পূর্ণ স্বাধীনতা চাই। আর কংগ্রেস তখন লড়াই করছিল স্বরাজের নাম করে জনগণের হাতে কিছু গণতান্ত্রিক অধিকার ব্রিটিশদের সঙ্গে সলা পরামর্শ করে কি করে আদায় করা যায়। দুটোর মধ্যে রাত্রদিন ফারাক। পার্টি ছোট্ট হতে পারে, মার্ক্সবাদের উপর ভিত্তি করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে দেশের স্বাধীনতা অর্জনের প্রশ্নে এই যে মূল স্লোগানটা দীর্ঘদিন পরে হলো এই কমিউনিস্টরাই প্রথম উত্থাপন করেছিল। পার্টি খুব ছোট, তখনও ছোট। আমি এটা উল্লেখ করলাম, স্বাধীন ভারতবর্ষে কমিউনিস্টরা পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা অর্জনের যে লড়াইয়ে অংশগ্রহণ করছিল, সেই লড়াইয়ে কংগ্রেস যে অর্থনৈতিক বিষয়গুলো ভাবনায় রেখে ব্রিটিশদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছিল, সেইগুলোকে কিন্তু কমিউনিস্ট পার্টি উপেক্ষা করেনি। সেগুলোকে গুরুত্ব দিয়েছে, কিন্তু মূল লক্ষ্যটা ছিল সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার তৎকালীন পরিস্থিতিতে অর্জিত ক্রমে ক্রমে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে শুধু ব্রিটিশ তাড়ালে চলবে না। ভারতবর্ষে এই ধরনের একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্যে হয়তো এই স্লোগানটাকে প্রথম সামনে আনা যাবে না, এটা গ্রহণ করার মতো অবস্থা, মানসিকতা, চেতনা, সংহত শক্তি তখনও গড়ে ওঠেনি। কিন্তু তার যে অর্থনৈতিক দিকগুলো, এই প্রশ্নগুলিকে সামনে এনে মানুষকে সংগঠিত করে স্বাধীন ভারতবর্ষে যারাই রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক হবে, তারা যাতে ভূমিকা গ্রহণ করে, একটা চেষ্টা কিন্তু কমিউনিস্ট পার্টির ছোট্ট পরিসরেও ছিল। কিন্তু কংগ্রেস সেই ভূমিকা গ্রহণ করলো না। তারাই স্বরাজের স্লোগান দিয়েছিল। এই স্বরাজের স্লোগানের মধ্যে তারাই অর্থনৈতিক দাবিদাওয়া উত্থাপন করছিল। তার মধ্যে অধিকাংশ বিষয় সম্পর্কিত ছিল কৃষি এবং কৃষকদের স্বার্থের সাথে। এবং এটা করতে গেলে পর ব্রিটিশ যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব কংগ্রেসের হাতে আসে, কংগ্রেস সরকারে যায়। এবং কংগ্রেসকে সরকারে যাওয়ার মতো অবস্থা তৈরি করার ক্ষেত্রে ব্রিটিশের ভূমিকা ছিল। দেশ ভাগের ক্ষেত্রে যেমন তাদের ভূমিকা ছিল, পাকিস্তানে কমিউনিস্ট লীগ এবং ভারতে কংগ্রেস, তারাই যাতে ক্ষমতায় আসতে পারে। কারণ এই দুটো দলের রাজনৈতিক নেতৃত্বে ছিল বুর্জোয়ারা, ধনিক বণিকদের স্বার্থের রক্ষকরা। কাজে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বুঝতে পেরেছিল, এদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা রেখে আমরা না যাই, তাহলে এই ভারতবর্ষ আর একটা সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে। এবং এই ভয়টা দেখিয়েই নৌবিদ্রোহকে
একদিকে দমন, আরেকদিকে নৌবিদ্রোহের আগুন যাতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য অবিলম্বে এই বিভাজনের যে স্লোগান ব্রিটিশই তুলিয়েছিল, সেটাকে এই দুই পক্ষের রাজনৈতিক নেতৃত্বকে তারা গ্রহণ করতে বাধ্য করেছিল। তো এই পরিস্থিতিতে স্বাধীনতার পর কমিউনিস্ট পার্টি, তখন একটাই পার্টি, এই কংগ্রেসের নেতৃত্বে আমাদের দেশের যে সরকারটা ক্ষমতাসীন হলো, নানাভাবে তাদের দৃষ্টিতে আনার চেষ্টা করেছে, কিন্তু তারা সেদিকে যাওয়ার পক্ষে না। তারা শ্রেণী সমঝোতার দৃষ্টি নিয়ে একদিকে ভূস্বামী, আরেকদিকে সাম্রাজ্যবাদ এবং রাষ্ট্র ক্ষমতার মূল যে নেতৃত্ব, সেটা বুর্জোয়াদের মধ্যে যারা একচেটিয়া, বড় বুর্জোয়া, বড় ধনী, তাদের নেতৃত্বে চলছিল, তাদের সাথে সমঝোতা করে চলবার চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টির মধ্যেও কিন্তু তখন একটা লড়াই চলছিল। এর জন্য কি স্বাধীনতা? এই রাজনৈতিক স্বাধীনতা ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক সুযোগ সুবিধা অধিকার এগুলো কোথায়? এবং এগুলোর জন্য এই যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, একে ক্ষমতায় রেখে যদি আমরা তাদের সামনে দাঁড়িয়ে হাত পসরাবার চেষ্টা করি, আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে না, অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু অর্জিত হবে না। তাহলে কি করতে হবে? এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিউনিস্ট পার্টিকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই যে সময়, সেই সময় ত্রিপুরার পার্টি কতটুকু, খুব ছোট্ট পার্টি, অবিভক্ত ভারত, কুমিল্লা একটা পার্টির ইউনিট, তখন বাংলা ভাগ হয়নি। এখন যেটাকে আমরা পশ্চিমবাংলা বলি, সেখান থেকে কুমিল্লা পার্টি ইউনিট তৈরি হয়। সেই ইউনিটে ত্রিপুরার কয়েকজন কমিউনিস্ট আন্দোলনে আকৃষ্ট, তারা তার সদস্য, তার মধ্যে অন্যতম ছিলেন বীরেন দত্ত। আমাদের উত্তর ত্রিপুরার একটু পরে বৈদ্যনাথ মজুমদার পরবর্তী সময়ে সিপিআই নেতা হন, স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট পার্টির সাথে ছিলেন, কিন্তু দেশ স্বাধীনতার পর তিনি প্রশাসনিক কাজের সাথে নিজেকে যুক্ত করেন। সেন, এরকম অল্প কয়েকজন। পার্টি খুব ছোট। এখানে এই যে মতাদর্শের লড়াইটা শুরু হলো স্বাধীন ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে, সেই বার্তা ত্রিপুরাতেও কিন্তু আসলো। ত্রিপুরার কমিউনিস্ট পার্টির মধ্যেও কিন্তু তখন এই লড়াইটা চলছে। আমাদের এই যে উদয়পুরে দাঁড়িয়ে আজকে কথা বলছি, উদয়পুরে তখন কমিউনিস্ট পার্টির নেতা একদিকে হচ্ছেন নরেশ ঘোষ, আরেকদিকে সুনীল দাস, একসাথেই কাজ করেন। নরেশ দার পরিচিতি অনেক বেশি ছিল, সুনীল দাসের পরিচিতি কম ছিল মনে করার কারণ নেই। তিনিও আক্রান্ত হয়েছেন, জেল খাটেছেন, অত্যাচারিত হয়েছেন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু 1964 সালে যখন পার্টি ভাগ হলো, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হলো, তার থেকে পুরনো কমিউনিস্ট পার্টি সিপিআই আলাদা হয়ে তার আর একটা কর্মসূচি নিল, যাদের কর্মসূচির সাথে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 64 সালে যে কর্মসূচি নিল, তার আকাশ পাতাল পার্থক্য। রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র, তার মূল্যায়নে রাত্রদিন ফারাক। শ্রেণী চরিত্রের মূল্যায়ন যদি ভুল হয়, তাহলে বিপ্লবী সংগ্রামের স্লোগান, তার পর্যায়, এটা ভুল হতে বাধ্য। কিন্তু এই পরিস্থিতিতে সিপিআই তারা তাদের মতো করে কর্মসূচি তৈরি করলো। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, প্রকৃত মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষায় দীক্ষিত হয়ে ভারতবর্ষের যে পরিস্থিতি, বিরাজমান যে পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কর্মসূচি তৈরি করলো, যেই কর্মসূচি আজও লাগু আছে। সেই সময় এই যে উদয়পুর, এই উদয়পুরে এই সিপিআই এবং সিপিআইএম এর মধ্যে লড়াইটা চলছে। তখন সিপিআইএম এর নেতা নরেশ ঘোষ আর সিপিআই নেতা সুনীল দাস।
সারা ত্রিপুরাই পার্টি ছোট, উদয়পুরের পার্টি তখন কোত্থেকে বড় পার্টি হবে। কিন্তু এরকম পরিস্থিতিতে বিভাজনের বলিরেখা অতিক্রম করে উদয়পুরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ভিত্তিকে পুক্ত করা, সম্প্রসারিত করা, সংহত করার যে কাজ, নরেশ ঘোষকে বাদ দিয়ে কিন্তু ভাবলে ভুল করা হবে, ইতিহাসকে অস্বীকার করা হবে। তখনও কেশব মজুমদার ত্রিপুরা আসেননি, তারও পরে এসছেন। এবং তিনি যখন ত্রিপুরা আসেন তখন তো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কিন্তু কেশব মজুমদার অবিভক্ত কমিউনিস্ট পার্টিরই সদস্য হন। এবং এটা তিনি পশ্চিমবাংলার বর্ধমানে যখন ছিলেন তখনই সম্ভবত পেয়েছেন। পার্টি যখন ভাব হলো, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যখন তৈরি হলো, সেই সময় দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে প্রথম দিকেই কেশব মজুমদার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্যপদ গ্রহণ করেন। সেদিক থেকে চিন্তা করলে পর সেই সিপিআই থাকতে তার যে মেম্বারশিপ, সেই সময় ধরলে পরে এটা বিরাট সময়, দীর্ঘ সময়। আপনারা শুনছিলেন, বিশেষ করে আমার স্যার আচার্য স্যার, তিনি আমার অঙ্কের মাস্টার ছিলেন, কিন্তু তিনি শুধু আমাকে অঙ্ক শেখাবার জন্যেই নজর দিতেন, ঘটনা তা না। আমি সেই অভিজ্ঞতায় যাচ্ছি না। এই স্কুলে তিনি চাকরি পান এবং এটা ঘটনা আমি কালকে উল্লেখ করেছি। ধীরেন্দ্র দত্ত রমেশ স্কুলের তখন হেডমাস্টার মশাই, ম্যানেজিং কমিটির একজন গুরু দায়িত্বে আসছেন, তিনি সম্ভবত সম্পাদক। তার সাহচর্য না পেলে পর কেশববাবুর চাকরি পাওয়া এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে কমিউনিস্ট আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের প্রসার ঘটাবার ক্ষেত্রে উদয়পুরের মাটিতে তিনি যে ভূমিকা নিয়ে পর্যায়ক্রমে কেশব মজুমদার হতে পেরেছেন, এটা কিন্তু সম্ভব হতো না। কাজেই সেই সময়ে ধীরে ধীরে কেশববাবু এই উদয়পুরে পার্টিটাকে সংহত করার কাজে নিজে যুক্ত হন। তার তো ছাত্র আন্দোলন করার সুযোগ ছিল না, কিন্তু পেছন থেকে শিক্ষক হিসেবে ছাত্রদেরকে উদ্দীপিত করা, প্রগতিশীল ভাবনায় তাদেরকে চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে উন্নত হতে সাহায্য করার যে কাজ, ক্লাসে পাঠদানের সময়ই কৌশলে মুন্সিয়ানার সাথে এই বিষয়গুলো উপস্থিত করার চেষ্টা করতেন। এই শুধু কেশববাবু না, তখন তাদের একটা টিম বা গোষ্ঠী, এই রমেশ স্কুলের মাস্টারমশাইদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে মাঝখানে রেখে তৈরি হয়েছিল। তার মধ্যে আচার্য স্যারও ছিলেন, তারা শুধু ছাত্রকে তৈরি করতেন না পরীক্ষা পাশের জন্য, তারা ছাত্রকে তৈরি করতেন প্রথমত মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য, দ্বিতীয়ত সমাজের প্রতি যে দায়বদ্ধতা বোধ, আমি আমার জন্য না, আমি সমাজের জন্য, এই বোধ জাগ্রত করার জন্য, আত্মকেন্দ্রিক যে মনোভাব তার থেকে মুক্ত হয়ে সমাজ ব্যবস্থার মধ্যে মৌলিক পরিবর্তন এনে শোষণ বঞ্চনার অবসান ঘটাবার যে সংগ্রাম, দীর্ঘস্থায়ী সংগ্রাম। তারা সমাজতন্ত্র, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এগুলো নিয়ে যে বেশি কথাবার্তা তখন বলতেন, ঘটনা তা না। বাস্তব জীবনের ঘাত প্রতিঘাত থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলি সামনান্ত, সেগুলিকে উপস্থিত করে তার থেকে শিক্ষা নিয়ে ছাত্রদেরকে বুঝাবার চেষ্টা করতেন। সেই যে কাজ, সেই যে টিম রমেশ স্কুলের মাস্টারমশাইদের মধ্যে, এবং আমার তো ধারণা উদয়পুরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে তৈরি করার ক্ষেত্রে বুদ্ধিজীবী যে মহল, তাদের যে অন্যতম প্রধান ইউনিটটা, সেটা এই রমেশ স্কুলের মধ্যে তৈরি হয়েছিল। এবং এটা বুঝতে হবে, শ্রমিক শ্রেণীর পার্টি, পুঁজিবাদের যে বিকাশ ঘটতে শুরু করেছে, আধুনিক অবস্থার মধ্য দিয়ে পুঁজিবাদ এগিয়ে চলেছে, কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন তারাই বলবার চেষ্টা করেছেন শ্রমিক শ্রেণীর নেতৃত্বের ভূমিকা থাকবে, তাদের নেতৃত্বে কৃষকদের একসাথে নিয়ে এই বিপ্লব সংগঠিত করতে হবে। কিন্তু এ শুধু অর্থনৈতিক দাবি দেওয়ার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার মধ্যে বিজ্ঞানসম্মত সমাজতান্ত্রিক যে চিন্তা, চেতনা, ধারণা, এটা নিয়ে যেতে হবে।
এটা যদি নিয়ে যাওয়া না যায় তাহলে শ্রমিকদের আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন, এটা অর্থনীতিবাদী আন্দোলন, এটা এক ধরনের সংস্কারবাদী আন্দোলন। এতে শাসকদের গায়ে তেমন একটা আঁচল লাগবে না, এতে তারা সন্তুষ্ট থাকবে। কাজে এদের মধ্যে বিপ্লবী চেতনা নিয়ে যেতে হবে, এবং এটা মার্কস, এঙ্গেলস, লেনিন বলবার চেষ্টা করেছেন, এটা বাইরে থেকে নিতে হবে। মার্কস, এঙ্গেলস, লেনিন তারা তো শ্রমিক শ্রেণীর লোক ছিলেন না, শুধু মধ্যবিত্ত না, উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের লোক। কাজে সেদিক থেকে আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যারা নেতৃত্বে এসেছিলেন, প্রথম যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের যে পলিট ব্যুরো, যে 9 জন সদস্য যাদেরকে আমরা নবরত্ন বলি, তারা তো ব্যক্তিগতভাবে কেউ শ্রমিক ছিলেন না, ব্যবহারজীবী, বুদ্ধিজীবী, সমাজে প্রতিষ্ঠিত ছিল তাদের পরিবার, যোদ্ধার জমিদার পরিবারের লোক। সমস্ত কিছু ছেড়ে দিয়ে, পার্টির হাতে তুলে দিয়ে জনকল্যাণে এগুলো ব্যবহার করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা লাভের পর। কাজেই এই যে অংশ যারা বাইরে থেকে বৈজ্ঞানিক চেতনা শ্রমিক শ্রেণী, কৃষক জনসাধারণের মধ্যে নিয়ে যাবেন, তাদেরকে যদি সংগঠিত করতে না পারে অ্যাডভান্স গার্ড হিসাবে, যেটাকে আমরা কমিউনিস্ট পার্টি বলি, তাহলে কি করে বিপ্লবটা সংগঠিত হবে? সেদিক থেকে আমি তার সাথে রিলেট করে বলছি, এই উদয়পুরে এই নরেশ গুজ্জের সময়ে যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নূতন আঙ্গিকে তৈরি হচ্ছিল, সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ক্ষেত্রে রমেশ স্কুলের মাস্টারমশাইদের যে পার্টি ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিলেন কমরেড কেশব মজুমদার। তার মধ্যে যারা ছিলেন তারা অনেকেই কেশববাবুর আগে থেকেই রমেশ স্কুলে শিক্ষকতা করছিলেন। কেশববাবুর অনেক আগে থেকেই তাদের মধ্যে কেউ কেউ, সবাই না হলো, এই কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে উদয়পুরে কাজ করছিলেন। সেখান থেকে এই পার্টিটাকে পরবর্তী সময় প্রসারিত করার ক্ষেত্রে যখন তিনি সম্পাদকের দায়িত্বে বৃত হন, এটা গুরুদায়িত্ব, এটা উপলব্ধির মধ্যে রেখে কেশববাবুরা কাজ করার চেষ্টা করেছেন। এবং আমি যেটা বলবো, অন্য আলোচনায় না দিয়ে, উদয়পুরের পার্টি যে গণভিত্তি, আমাদের ত্রিপুরা এখন 23টা মহকুমা আছে, প্রশাসনিক মহকুমা, আর আমাদের পার্টি একটা মহকুমাকে ভাগ করে আরেকটা নতুন মহকুমা আমরা তৈরি করেছি, ডুকলি যেটাকে বলছি। সেদিক থেকে হিসেব করলে 24টা মহকুমা। এই 24টা মহকুমার সাথে যদি উদয়পুরকে আমরা তুলনা করি, তাহলে অনেক মহকুমার চাইতে উদয়পুরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর গণভিত্তিটা রাজনীতি বাদ দিয়ে না, শ্রেণী চেতনাকে বাদ দিয়ে না, এটা অনেক মহকুমার চাইতে অনেক বেশি উন্নত, প্রসারিত। এবং এক সময়ের অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা, এখন দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী, তার মধ্যে যে মহকুমাগুলো আছে, তার মধ্যে আজকেও, যেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, বিলুনিয়াকে বাদ দিলে পরে সবচেয়ে বড় গণভিত্তি হচ্ছে উদয়পুরে পার্টির। এবং এ কারণেই কংগ্রেস যুব সমিতির রাজত্বে দাদা বিশেষ সন্ত্রাস ত্রিপুরার বুকে তারা সংগঠিত করেছিল, তার মধ্যে কয়েকটা মহকুমায় আক্রমণ শেষ সময় পর্যন্ত তারা কন্টিনিউ করার চেষ্টা করেছে। উদয়পুর হচ্ছে তার মধ্যে অন্যতম, আর ওখানে বিলুনিয়া হচ্ছে অন্যতম। আরও 2-1টা মহকুমা আছে, কিন্তু আমি এই এলাকা নিয়েই কথা বলার চেষ্টা করছি। মাথা নত করেনি কংগ্রেসরা। এবং কংগ্রেস যুব সমিতির রাজত্বে যে আধা অফিসের সন্ত্রাস চলছে, পার্টি অফিস খোলাই যাচ্ছে না, কেশববাবুর বাড়ি হচ্ছে পার্টি ঠিকানা, এটাই হচ্ছে আমাদের অতিথিদের আশ্রয়স্থল। যে কোনো ভাবে হোক তার বাড়ির পাশে একটা লোক খুন হয়ে যান বেঘুরে, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক ছিল না। এর সমস্ত দায় দায়িত্ব কমিউনিস্ট পার্টি এবং তার নেতা কেশব মজুমদার, তারা জানতেন যে এই বাইরেটি এখন পার্টির ঠিকানা। কেশববাবুকে টার্গেট করে সেখানে আক্রমণ সংগঠিত করার নানা রকম পায়তারা কিন্তু সেই দিনগুলিতে চলছিল, কিন্তু কেশব মজুমদার মাথা নত করেননি। তার সঙ্গে ছিলেন তার যোগ্য সহযোগী পথপ্রদর্শক, যে বলছিলেন ম্যাক্সিম গোর্কির মা, সে মায়ের মতে আরেক মা কেশব মজুমদারের মা ছেলে হাত ধরাধরি করে। এবং সেই বাড়িতে কমরেড রতন উল্লেখ করছেন, রতন, বাবুল, বিষ্ণু দত্ত, প্রধানত এই 3 জন। বিষ্ণু দত্তকে তার বাড়িতে, গ্রামের বাড়িতে আক্রমণ করলো খুনের জন্য। সেখানে ঘরের কাড়াইতে উঠেছে,
আক্রমণকারীরা বুঝতে পারলো সে হতে পারে আত্মরক্ষা করার জন্য হয়তো ঘরের কারেই আশ্রয় নিয়েছে, সেখানে বল্লম দিয়ে খুঁচাচ্ছে। এটি বিষ্ণুর মুখ থেকে শোনা। আমার তো জানার কথা না, আমি তো সে আক্রমণ দেখিনি, চাক্ষুষ করিনি। এই জায়গায় এখানে এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে বেরিয়ে আসতে পেরেছেন। কেশব মজুমদার যখন আক্রান্ত পলিটিক্যালি, তার বাড়ি যখন আক্রমণ করার চেষ্টা করছে, তার সন্তানরা ছোট ছোট, ঘরবাড়িও তখন আজকে যেটা দেখেছেন সেরকম তো তখন না, একটা মাটির ঘর, পাশে তার একটা অংশ, আর ছোট্ট একটা সামনে দোতলা ঘর, মাসিমা সেখানে শুতে। সেখানে এদের কেনে স্থান দিয়েছেন। উদয়পুর আর তো কোনো জায়গা নাই রাখার মতো, সেখানেই এক সময় মাসিমাই রান্নাবান্না করে খাওয়াতেন। আমাদের এই কমরেডদের উপলব্ধির মধ্যে আসলে এটা মাসিমার উপর চাপ পড়ে যাচ্ছে, এখান থেকে বোধ তাকে অব্যাহতি দেওয়া দরকার। তারপর তারা নিজেরা ঠিক করলেন যে ঘর তাদের দেওয়া হয়েছে, তারাই স্টোভ টুপ কিনে টিনে সেখানে তারা একটু রান্নাবান্না করে সিদ্ধ ভাত তারা খাবেন। এটা বেশ কয়েক মাস যাওয়ার পরে আমার স্মরণশক্তিতে যদি বিভ্রম না হয়, তার থেকে স্মরণ করে আমি বলার চেষ্টা করছি। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, মতাদর্শের প্রতি যদি দৃঢ় আস্থা বিশ্বাস না থাকে, এরকম ফ্যাসিস্ট আক্রমণের মুখে দাঁড়িয়ে পরিবার, পার্টির কর্মী, সংগঠক তাদেরকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া এবং এর মধ্যে পার্টিটাকে রক্ষা করা এবং তারপরেও তার বিস্তার কী করে ঘটানো যায়, এই কাজটা করা কিন্তু সম্ভব ছিল না। এরকম কাজ নরেশ ঘোষরা যে জায়গায় এনে রেখে তাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই কাজটা কিন্তু সেই সময় থেকে কেশব মজুমদার করবার চেষ্টা করেছেন। আমি আজকেও যেটা বলতে চাইছি, উদয়পুরে একটা সময় গেছে, একাধিক কমরেড মারা গেছে গত 5-6 বছরে, স্বাভাবিক মৃত্যু, অসুস্থ। তাদের মৃতদেহ পার্টি অফিসে আনার মতোই আমাদের কমরেডরা সাহস পাচ্ছিলেন না, দরজা খোলার চিন্তা করছিলেন না, ফুলমালা দেওয়ার কথা ভাবতে পারছিলেন না, তার দেহে একটা লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানাবার চিন্তা করতে পারছেন না। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ আক্রমণের ব্যাপকতা, দৈহিক আক্রমণ, রক্ত ঝরাচ্ছে, পঙ্গু করে দিচ্ছে, অর্থনৈতিক আক্রমণ, জীবন ধারণের জন্য, পরিবার প্রতিপালনের জন্য, তার যে মিনস অফ লাইভলিহুড, উৎস, এগুলোর উপর আক্রমণ করছে। পুকুরে মাছ বিষ ঢেলে দিচ্ছে, ফসল কাটতে দিচ্ছে না, কাটলে বাজারে আনতে দিচ্ছে না। ছোট্ট একটা দোকান আছে, টং পানবেরি সিগারেট বিক্রি করে, খুলতে দিচ্ছে না। একটা অটো রিক্সা আছে, একটা সাইকেল আছে, রিক্সা বাজারে নিয়ে আসতে দিচ্ছে না। কি করতে হবে? পদত্যাগ করতে হবে, তাদের ঝান্ডা হাতে নিতে হবে। শুনছিলেন কমরেড জিতেন চৌধুরী বলবার চেষ্টা করেছেন যে এই যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 6টা-7টা সরকার চালালো, প্রধান দল কংগ্রেস, বিজেপি তখন ছোট্ট হলো ছিল, কোন দল বলতে পারবে বিরোধী দল হিসেবে তাদের গণতান্ত্রিক কর্মধারার মধ্যে কোন রকম বাধা সৃষ্টি করেছে? কেউ বলতে পারবে না। তা এখন এই জায়গাতে এটা ঠিক সেই সময় যেমন আক্রমণ ছিল, এখনো আছে। আমি কথাটা বলছি এই কারণে, নিজেদের উপর তো আত্মবিশ্বাস রাখতে হবে। কেশব মজুমদাররা যে আত্মবিশ্বাস, দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে সামনের সারিতে দাঁড়িয়ে কমরেডদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন, ঝুঁকি নিয়েছেন। গত 2.5 বছর 3 বছর যখন আর নিজের পায়ের উপর দাঁড়াতে পারছেন না, এখানে চিকিৎসা করার কোনো সুযোগ নেই, ছেলে নিয়ে গেলেন আগরতলায়। তার আগ পর্যন্ত কয়েক মাস বাদ দিলে পর এই পার্টি অফিসে আসতেন, কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসা সম্ভব হলো না। তো তার অর্থ তো এই না পার্টিটা শেষ হয়ে গেছে, জনগণ সব আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, সবাই রাতারাতি বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ হয়ে গেছে। মার্ক্সবাদ এরকম নাকি? সুযোগ সন্ধানী যারা এসেছিলেন সরকারে থাকার সুবাদে, গাছেরটা খবর গোড়ারটা কুড়াবো, তাদেরকে আমরাই পার্টিতে ঢুকিয়েছি মতাদর্শগতভাবে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে।
তাদেরকে গড়ে তুলবার জন্য, গ্রুম করার জন্য পার্টি নেতৃত্ব হিসেবে যে দায়িত্ব আমাদের পালন করা দরকার ছিল, আমরা সেই দায়িত্ব পালন করতে পারিনি। আমরা সরকার নিয়েই বেশি মশগুল ছিলাম, পঞ্চায়েত থেকে শুরু করে মন্ত্রিসভা। কাজে এই যে কাজটাতে ঘাটতির সুযোগ একটা অংশ নিয়েছেন, পরিবর্তনের সময়ে মোকাবেলা করার পরিবর্তে কেউ কেউ সেখানে সারেন্ডার করেছেন। আবার যাদেরকে ভয় দেখিয়ে নিয়েছে, দিনের বেলা জোর করে পতাকা তুলে দিয়েছে, রাতের বেলা টেলিফোন করে কাঁদো কাঁদো কণ্ঠে পার্টি নেতাদের বলছে আমাদের ভুল বুঝবেন না, পরিস্থিতির চাপে বাধ্য হয়েছে, কিন্তু আমরা পার্টিতে আছি। ব্রাঞ্চ মিটিংয়ে যেতে পারেন না, লোকাল কমিটির মিটিংয়ে আসতে পারেন না, মানে এলাকার কোনো মিটিংয়ে যেতে পারেন না। কালেভদ্রা উদয়পুরে যদি মিটিং হয় সেখানে মাঝে মধ্যে আসেন, আগরতলা হলে আর উৎসাহ নিয়ে যান, কারণ ওখানে গেলে উদয়পুরের লোক কম থাকবে, চিনতে পারবে না। তারপরেও মেম্বারশিপ রাখতে চান, লেভির টাকাটা দিতে চান। বছরে যে একবার দুবার পার্টির কালেকশন হয়, আগে হয়তো ধান চাল দিতেন, এখনও বলেন ফোন করে যে আমি ধান চাল তো দিতে পারবো না, টাকাটা নিয়ে যান। এই দুটোই কিন্তু অভিজ্ঞতা আছে। কাজে এটাকে মাথায় রেখে যান্ত্রিকভাবে কমরেডদের যে বর্তমান যে পরিসরে পরিমণ্ডলের মধ্যে কাজ করছেন, এটাকে বিচার বিশ্লেষণ করলে ঠিক হবে না। কিন্তু আমরা যদি বুঝতে পারি যিনি পারেন, তুলনামূলকভাবে অসুবিধা কম, তাতে যে 4-5টা কাজ করার কথা, যেগুলোর দিক নির্দেশ করে গেছেন মহামতি লেনিন, যার মৃত্যুর 100 বছর আমরা পালন করতে যাচ্ছি আগামী 21 তারিখে, সেগুলো অনুসরণ করে আমাদের দেশের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী যে গঠনতন্ত্র তৈরি হয়েছে, তার উপর ভিত্তি করে যে 5টা কাজ যারা পারেন, উদয়পুরেও পারেন, এখানে কিন্তু ছাড় দেওয়া ঠিক হবে না। যদি ছাড় দেয় এটা উদার দৃষ্টিভঙ্গি হবে, এটা কমিউনিস্ট পার্টির কাজ হবে না। তাহলে এই আক্রমণ মোকাবেলা করে নিজের পায়ে দাঁড়িয়ে, ঘুরে দাঁড়িয়ে, শিরদাঁড়া উঁচু করে বুক সামনের দিকে এগিয়ে দিয়ে, এই যে জনগণের শত্রু, বিজেপি তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিচ্ছিন্ন শত্রু না, তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে শত্রু মনে করে, আর বিজেপিকে আমরা শত্রু মনে করি জনগণের শত্রু হিসেবে। একচেটিয়া পুঁজি, যোদ্ধার জমিদার, সাম্রাজ্যবাদ, তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা এই ভারতবর্ষে কাজ করছে, আমাদের সংবিধানটাকে পর্যন্ত নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এটা আমাদের শ্রেণীগত অবস্থান থেকে, কর্মসূচিগত মানে ভিত্তি থেকে আমরা বলছি, সাধারণ মানুষ তার জীবনের অভিজ্ঞতা এখন বুঝতে পারছে এটা সর্বনাশ করে বলেছি। ত্রিপুরার মানুষ কপালে হাত দিয়ে তারা বলছেন প্রথম সরকার আসার পর ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা কামনা করে মাফ করে দিন। এবং মানুষ যে বুঝতে পেরেছিল 23-এর নির্বাচনে তা প্রমাণ হয়ে গেছে। যারা 51 ভোট পেয়েছিলেন 18 নির্বাচনে প্রলুব্ধ হয় আরো ভালো, আরো ভালো, যেই ভালোগুলো কেন্দ্রে অবাম সরকার থাকলে, রাজ্যে বামফ্রন্ট সরকার থাকলে চাইলেও করতে পারবে না। তারা বলছে আমরা দিল্লিতে আছি, এখানে যদি আমাদের আনতে পারেন, 2 সরকার মিলে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সব করে দেব। মানুষ প্রলুব্ধ হয়েছেন, তারা বুঝতে পারলেন 1.5-2 বছরের ব্যবধানে আমরা প্রলোভনের ফাঁদে পা দিয়ে যাও পেতাম সেটাও হাতছাড়া করেছি। চোখের জলে বুক ভাসিয়ে যখনই দেখা হতো, হয় পার্টি অফিস অথবা বাড়ি অথবা রাস্তায়, এমনকি আগরতলা শহরের মিছিলে যখন আমরা হাঁটি, পাশে থেকে ছুটে এসে সামনে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দেন, নমস্কার করেন, আমাদের ভুল বুঝবেন না। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে চাইছি, উদয়পুরে কিছু একটা ছোট্ট অংশের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে, বড় অংশ পার্টির সাথে আছে। তারা হয় কৃষক সভা করেন, নয় ক্ষেত মজুর করেন, নয় ডিওএফ করেন, নয় মহিলা করেন, নয় ছাত্র করেন, নয় তফসিলি সমন্বয় করেন, নয় সিআইটিউ করেন। শিক্ষক কেরানি কর্মচারীদের কথা আমি নাইভাবে বললাম, সেটা অন্য ধরনের সংগঠন। এবং এদের মধ্যে আমাদের কমিউনিস্ট পার্টির লোকরা নেতৃত্বের ভূমিকা পালন করছেন। কাজে এরকম একটা জায়গায় নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের শক্তিটাকে খাটো করে দেখবেন না, আর শত্রুর শক্তিটাকে যারা জনগণের সাথে দুশ্মনী করছে ফুলিয়ে ফাঁপিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন না। তাদের সীমাবদ্ধতা আছে, যদি সীমাবদ্ধতাই না থাকে, 10 বছরের মাথায় আবার সেই রাম মন্দির নিয়ে কেন তো লাফালাফি? কেন? রাম মন্দির বলে বলেই তো 2টো নির্বাচন অতিক্রম করে আসলেন, এখন ওই মন্দিরিত হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছেন অন্য কিছুতে চিড়ে বিচ্ছে না, কারণ আমরা বলছি যা করছি না,
জীবনের অভিজ্ঞতায় মানুষ সঞ্জীবিত হয়ে আমাদের উপর বিশ্বাস হারাতে শুরু করেছে। কাজেই ওই ধর্মের কথা বলে, মন্দিরের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে বরং অংশটাকে আমাদের সঙ্গে কী করে আনা যায় তার চেষ্টা করতে হবে, না হলে তো সরকারে থাকতে পারবো না। এবং এই কাজে আন্তর্জাতিক পরিষদে তাদের যে শ্রেণী স্বার্থের যারা অনুসারী তাদেরকেও ডেকে আনছে না। আমি পত্রিকায় দেখলাম 50 না 55টা রাষ্ট্র থেকে নানা ধরনের রাষ্ট্র নেতৃত্বকে এই মন্দির উদ্বোধন করবার জন্য তাদের ডেকে আনছেন। 7 দিন 8 দিন আগে থেকেই তাদের রাখবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদি করছেন। এটা কি শক্তির লক্ষণ? রামকে এগুলো বলে দিয়ে গেছিল যে বাপ তোরা কিন্তু একদিন সরকারে আসবি, আসলে বলে আমার জন্য মন্দিরটা করবি, এখানে আমি জন্মগৃহ করেছিলাম, এটি আমার গর্ভগৃহ। কে বলেছে এগুলো? কোথায় ঠিক হলো? আমি সেই আলোচনায় যাচ্ছি না। তাহলে এই যে জায়গাটা যাচ্ছে এটা কি? এটা শক্তির লক্ষণ না, এটা দুর্বলতার লক্ষণ। তারা বুঝতে পারছেন মানুষ তাদের উপর বিশ্বাস রাখছে না। এবং ত্রিপুরাতে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে, বর্ণচোরেরা উপজাতির বন্ধু সাজে অনুপজাতিদেরকে উপজাতি থেকে আলাদা করবার জন্য সে সামন্ত শাসন থেকে যেটা শুরু হয়েছিল, জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে পতাকা উদ্দিন হয়েছিল, যেখানে আলটিমেটলি স্লোগান আসলো প্রজার ভোটে সরকার চাই, তার মানে কি রাজন্য শাসন না? সেই সময় থেকে যে লড়াই, তার পথ বেয়েই তো নাম টিউজাস, এখন ত্রিপুরা মথা। মূল লক্ষ্যটা একটাই, ট্রাইবেল বাঙালি, বাঙালি ট্রাইবেল এক হতে দিও না। এই ঐক্য শক্তির জুড়ে যে বামফ্রন্ট সরকার, এবং এরা সরকার আসলে পর ট্রাইবেল বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাথে কীভাবে রক্ষা করতে হয়, কীভাবে রক্ষা করে তারা কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন। একবার যখন কোনো মতো ঢুকা গেছে আর যাতে তারা ফিরে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কাজে ট্রাইবেল থেকে বাঙালি, বাঙালি থেকে ট্রাইবেলকে আলাদা রাখো। শেষ দিন পর্যন্ত ভাব ভঙ্গিমায় নিজেদেরকে উপজাতির বন্ধু সাজাবার চেষ্টা করলেন। 24 থেকে 36 ঘন্টা আগে 42 আসনে প্রার্থী দাঁড় করালেন। আমি সে আলোচনায় যাচ্ছি না, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন কি পার্লামেন্ট ইলেকশন আসছে? এই যে ত্রিপুরায় যে বিজেপি সরকারটা চলছে, এই তো দিল্লির খুঁটির জোরে, তাদের তো কোনো কৃতিত্ব নাই, নিকম্মা। আজকে দেখবেন দেশের কথা উঠেছে, প্রথম যে সংবাদ, হাজার হাজার কোটি টাকা বাজেটে যেটা ধরা পাশ করিয়ে নিয়েছে, খরচ করতে পারছে না, একটা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছে। তাদেরই সরকার, কেন্দ্রের সরকার, তারা বলছে খরচ করতে পারেনি, টাকা ফেরত দাও। কাজে টাকা ফেরত গেলে পরে নতুন করে টাকা পাওয়া খুব কষ্ট। এরকম একটা জায়গায় চলে গেছে। কি করেছে তারা? রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ বলতে পারেন? আপনাদের উদয়পুরের অভিজ্ঞতাটা কি? এই যে এখানে জগন্নাথ দিঘির মধ্যে যে মাটি খুঁড়ে জলের মধ্যে পচন গন্ধ শুরু হয়েছিল, তার থেকে জলটাকে বের করে নিয়ে যাতে পরিশ্রুত জল আসতে পারে, এই প্রকল্পটাও কিন্তু বামফ্রন্ট সরকারের সময়। আমি মনে করিয়ে দিচ্ছি, আজকে মাতার বাড়ি নিয়ে যে লাফালাফি করছে, এই মাতার বাড়িকে ভিত্তি করে গোটা এলাকার মধ্যে যে একটা ধর্মীয় সামাজিক পরিমণ্ডল তৈরি করে আন্তর্জাতিক এবং আমাদের দেশের যারা ধর্মকে ভিত্তি করে ঘোরাফেরা করেন, শ্রদ্ধা জানাতে যান, এটা মাথায় রেখে এই উদয়পুরের পার্টি নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের চতুর্থ পঞ্চম বামফ্রন্ট সরকারের সময়ে এখানে এই প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম। এখন তারা কী করলেন? ভেঙে তছনছ করে দিয়ে ছোট ছোট পেরার দোকানদার, সামনের চায়ের দোকান, বিড়ি সিগারেটের দোকান, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে মন্দির তৈরি করছেন, বিশাল সমস্ত কিছু তৈরি করছেন। এগুলো কি উদয়পুরের মানুষের দাবি ছিল? এগুলো কি আপনার মাতারবাড়ি এলাকার মানুষের দাবি ছিল? এগুলো তো দাবি ছিল না। এগুলো করছেন কেন? এই পয়সাগুলি খরচা করছেন কি করা যাবে? আবার এটার বিরুদ্ধে বললে বলবেন আপনারা তো কমিউনিস্ট, আপনারা আবার ধর্মে বিশ্বাস করেন না। আমরা ধর্মে বিশ্বাস করি না, আমরা বস্তুবাদী। কিন্তু যার ধর্মের প্রতি বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, তাকে আমরা অশ্রদ্ধা করি না। এটাই হচ্ছে কমিউনিস্টের সঙ্গে অন্যদের ফারাক, কেউ বলতে পারবে না। তাই যদি হতো তাহলে তো আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ভিত্তি করে এরকম কোটি কোটি টাকা খরচই করতাম না। শুধু কি ত্রিপুরা সুন্দরী মন্দির? এটা হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা, যারা আপনার বুদ্ধ ধর্মাবলম্বী, তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এগুলিকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের তো ভূমিকা ছিল খামতিহীন, সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে। তার জন্য তো কেন্দ্রের কাছ থেকে কোনো পয়সা চাইনি, আমরা হাত পাতেনি। আমরা কাজে এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে এখানেও তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন।
সারা ত্রিপুরা যেমন আপনার উদয়পুর। এই কারণেই মিটিং করতে চাইলে একটা পাবলিক হল পান না। আরে বাপ, তোমরা তৈরি করেছো এটা, বললেই বলে এটা নতুন করে আমরা ঠিক করবো। আরে কি ঠিক করবে? আমাদের সময় সিদ্ধান্ত হচ্ছে এটা ভাঙবো না, বড় তো আমরা বাড়িয়েই দিলাম, কল্পনাই করতে পারেনি এরকম টাউন হল হতে পারে রাজস্বী। যখনই সিপিআইএম থেকে কিছু প্রোগ্রাম করার জন্য এই হলটা চায়, তখনই বলে আমরা এটা সংস্কার করব, এটা অমুক ভাঙবো তমুক ভাঙবো। আমি তো 6 বছরের মধ্যে আবার আসলাম, মাঝখানে প্রায় বলা যায় জবরদস্তি দখল করে 2-4টা মিটিং করে গেছি, কিছুই তো পাল্টায়নি। সপ্তাহে কি আছে? এই যে মিটিংটা করছেন আজকে আপনারা, এটা আরো 2 দিন পরে করার কথা ছিল, এটাও যাতে না করতে পারে তার জন্য চেষ্টা করলো। তারা মনে করেছে এগিয়ে তো আনবে না, পেছনে যাবে, কাজে আরো কিছুদিন ঠেকিয়ে রাখা যায়। কমরেড মাধব সাহা যখন কথা বলেন, আমি বললাম এগিয়ে আনলে পাবে, বলে বলছে তো এরকম তারিখে, তো করে ফেলাম। তারপর ব্যাঘাতের পড়ে গেল। কাজে আমি কথাগুলি বলছি এই জায়গায়, নিজেদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। শাসকদের জনগণ থেকে তারা বিচ্ছিন্নতায় ভুগছে সারা দেশে এবং ত্রিপুরায়, তাদের শক্তিটাকে অহেতুক বাড়িয়ে দেখবেন না। এটা তো দৈহিক সংঘর্ষের ব্যাপার না, নীতির লড়াই, কর্মসূচির লড়াই, বিকল্প কর্মসূচির লড়াই। সেটাকে সামনে রেখে সামনের দিনে ব্যাপক আন্দোলন গড়ে তোলার ভূমিকা নিতে হবে। সারা দেশের সামনে এখন স্লোগানটা কি? এটা শুধু ত্রিপুরাকে মাথায় রেখে করেছে তারা। 24-এর নির্বাচনে জনগণ থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে এবং রাজনৈতিক লড়াইয়ে পরাস্ত করতে হবে, তাদেরকে সরকার আসতে দেওয়া যাবে না। মূল দুটো স্লোগান অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণটা সংগঠিত করেছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছেন, কারখানা বন্ধ হচ্ছে, আয় নাই, উপার্জন নাই, ক্রয় ক্ষমতা তলানিতে চলে গেছে, অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বিষ খেয়ে আত্মহত্যা করছে। ত্রিপুরায় খবর বেরোয়, অনেক জায়গায় খবর বেরোয় কিন্তু ঘটনা ঘটছে। বেকার সমস্যা গত 50 বছরের অভিজ্ঞতাকে অতিক্রম করে চলে যাচ্ছে, বাড়ছে বাড়ছে বাড়ছে। এবং ত্রিপুরা ভারতবর্ষে 28টা-29টা রাজ্যের মধ্যে প্রথম 4-5টা রাজ্যের মধ্যে অন্যতম বেকার সমস্যা, এবং এটা বাড়ল এই সরকারটা আসার পর গত 6 বছরে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষে এই অবস্থা থেকে ভারতবর্ষকে বের করে আনতে হবে। অন্যদিকে এর বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে, সংবিধান যে গণতান্ত্রিক অধিকারগুলি আমাদের দিয়েছে, সেই অধিকারগুলো একটার পর একটা হরণ করছে। পার্লামেন্ট সেখানে প্রচন্ড আক্রমণ সংগঠিত করছে। এই প্রধানমন্ত্রী, তার সৈনাপত্য হচ্ছে সমস্ত জিনিস। তিনি যখন প্রথম সাংসদ হন, এই দরজায় গিয়ে মাথা ঠুকিয়ে গড়াগড়ি করে করে ভেতরে ঢুকেছেন। এর চাইতে বড় গণতন্ত্রের পূজারি হয় না। এখন কি দেখছেন ওখানে 146 জন সাংসদকে বের করে দিয়ে একটার পর একটা ব্রিটিশের আমলে তৈরি করা কালো আইন আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে মানুষের কণ্ঠরোধ করবার জন্য। পার্লামেন্টটাকে একটা রাবার স্টাম্পে পরিণত করছে বিরোধীদেরকে বের করে দিয়ে। আর বিরোধীদের নামে যারা আছেন এরা হচ্ছে তাদের থাপ্পলদার। তারা বিজেপির আনা যে কোনো বিল ইত্যাদিকে সমর্থন করে। এমনিতে বাধ্যত তারা বিজেপি না, কিন্তু বিরোধীদের ঢং করেন, প্রকৃত বিজেপিকে তারা সাহায্য করছেন। প্রকৃত যারা বিরোধী তাদেরকে বের করে দিয়েছেন। কোথায় যাচ্ছে? নির্বাচন আমাদের সংসদীয় ব্যবস্থা। কাজে এই নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, এই অধিকার যাতে হরণ করতে না পারে তার জন্য নির্বাচন কমিশন এটাকে বগলদাবা করে ফেলেছে। প্রধানমন্ত্রী চিফ জাস্টিসকে বাদ দিয়ে তার মন্ত্রিসভার একজন সদস্য তিনি ঢুকাবেন তার পছন্দের, আর একজন থাকবেন সংসদের বিরোধী দলের নেতায়। 3 জন, সংখ্যাগরিষ্ঠ কজন? 2 জন। যে কোনো সিদ্ধান্ত আপনার ইলেকশন কমিশনের চিফ হবেন, বাকি মেম্বার কে হবেন এরা ঠিক করে তালিকা তৈরি করে পাঠাবেন। তাহলে কারা হবেন সেখানে? আরএসএস বিজেপির মানে পছন্দের লোক। তার মানে এটা বগলদাবা করে ফেললো। আপনাদের অভিজ্ঞতা কি? এমনকি 28-এর যে বিধানসভা নির্বাচন, এই উদয়পুরে 4টা বিধানসভা কেন্দ্রে আপনারা ঠিক মতো ভোট দিতে পেরেছেন। আমি আগের কথাগুলি নাইবা বললাম। অভিজ্ঞতা থেকে বুঝতে হবে সারা ভারতবর্ষটাকে এইভাবে গ্রাস করার চেষ্টা করছে বিচার ব্যবস্থা। আর যখন কোথাও মানুষ কোনো বিচার পাচ্ছে না, শেষ জায়গা কোর্টে যাচ্ছে, এবং যেতে যেতে সুপ্রিম কোর্ট। কারা বিচারক হবে? রাজ্যের
উচ্চ আদালত থেকে কাদেরকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে এবং উচ্চ আদালতের চিফ জাস্টিস কে হবেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, পুনঃস্থাপিত করতে হবে আরও উন্নত পর্যায়ে। এই দুটোকে একসাথে রেখে 28টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে বহু চেষ্টার পর। এই 28টা এক জায়গায় থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার বাড়তেও পারে, কমতেও পারে। এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, চুল ছেঁড়ার দরকার নেই। যারা থাকবে না জনগণের কাছে গিয়ে তাদের কৈফিয়ত দিতে হবে, কেন আসলে, প্রথম গেলে এখন চলে আসলে কেন, দুটো আসন কম পেয়েছে তার জন্য, এটা কীরকম কথা হলো? বিজেপিকেই তো হারাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এই সমস্ত প্রশ্ন কেন? এই প্রশ্ন তাদেরই উত্তর দিতে হবে, তাদের হয়ে আমরা কেন উত্তর দিতে যাব? যদি এরকম কেউ করে, নতুন দল আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে, ভেতর থেকে এখনই গোলমাল বাঁধাবার চেষ্টা করছে তৃণমূল। এই ভদ্রমহিলা মমতা ব্যানার্জি দল গঠন করার পর থেকে কংগ্রেসকে সাহায্য করার জন্য এবং এখন বিজেপিকে সাহায্য করার জন্য কমিউনিস্টরা, বামপন্থীরা যাতে ত্রিপুরা সরকারে থাকতে না পারে, আসতে না পারে, বারবারই তিনি প্রার্থী দাঁড় করেছেন। আর সমস্ত নির্বাচনে তার প্রার্থীর জামানত জব্দ হচ্ছে, গত বিধানসভা নির্বাচনে জামানত জব্দ হয়েছে। তার সাথে সমঝোতা করে পশ্চিমবাংলার বামফ্রন্টকে ঘরবন্দি করার চেষ্টা করছে। বামফ্রন্ট ঘুরে দাঁড়াচ্ছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে লড়াই হচ্ছে। এখন এই ত্রিপুরায় যেমন বর্ণচূড়ারা বিজেপির বিরুদ্ধে কথা বলে 42 আসনে লড়াই করে 13টা আসনে জিতে 19% ভোট নিজেদের দিকে টেনে নিয়েছেন, যার একটা উল্লেখযোগ্য অংশ বামপন্থীদের দিকে আসতে পারত, তিনি এই কৌশল নিয়ে বিজেপি বিরোধী স্লোগান তুলে এই যে মোর্চা তৈরি হলো তার মধ্যে ঢুকেছেন। তিনি সেখানে গোলমাল পাকাবার চেষ্টা করছেন। কে প্রধানমন্ত্রী, কে কোন আসনে দাঁড়াবেন, কারা কটা আসনে দাঁড়াবেন, এই সমস্ত কথা তুলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু খুব প্রশ্রয় দিচ্ছে না, চেষ্টা চলবে। কাজে এরকম পরিস্থিতিতে সামনের এই যে লড়াইটা, যে খুঁটিটাকে ভিত্তি করে ত্রিপুরায় এবং আপনার উদয়পুরে এই ফেসিস্ট সন্ত্রাসটা অব্যাহত রাখার চেষ্টা করে আপনাদের গৃহবন্দী রাখার চেষ্টা করছে, এর থেকে বেরিয়ে আসতে গেলে পর সর্বভারতীয় ক্ষেত্রে এই যে আওয়াজ, তাকে ভিত্তি করে বিজেপিকে পরাস্ত করার যে সংগ্রাম তেজি করার জন্যে উদয়পুর সহ ত্রিপুরার গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী করতে গেলে পর কমিউনিস্ট পার্টির ভেতরে আমরা যারা আছি, আমরা তো প্রকাশ্যে গিয়ে ঘোষণা করে বলি না আমি কমিউনিস্ট পার্টির মেম্বার, এটা করা যায় না, ঝান্ডা নিয়ে আমরা লড়াই করি। তাদের এগিয়ে আসতে হবে, যারা হাঁটতে পারেন, চলতে পারেন, চোখ রাঙালের উপরে পাল্টা চোখ রাখাতে পারেন, হাত তোলার চেষ্টা করলে বা হাতটা অন্তত শক্তভাবে ধরতে পারেন। দেখেন না সিনেমাতে, শাশুড়ি যখন বউকে মারতে চায়, সেই বউ কিন্তু শাশুড়ির হাত কবজি ধরে, তখন শাশুড়ির সম্বিত ফিরে, আরে এর তো শক্তি আমার চাইতে কম না। কাজে এই জায়গায় বলছি, সব শাশুড়িরা এরকম করে ঘটনা তা না, তাহলে শাশুড়ি মা যারা আবার ভুল ধারণা হবে। আমি বুঝবার জন্য বলছি, আপনারা দেখেন তো সিরিয়াল দেখেন না, আমিও দেখি মাঝে মাঝে, তার থেকে বলছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো, সাহস করুন। আমরা তো এই মুহূর্তে কি বলছি, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, মাস্টারমশাই, ডাক্তার, ওষুধপত্র, সেচের কল, পানীয় জলের কল চালবার ব্যবস্থা করুন, বিদ্যুৎ উদ্বৃত্ত, মাসের পর মাস পড়তে হচ্ছে এলাকা অন্ধকার হয়ে। কি চলছে, রেশনে সব জিনিস পাওয়া যায় না। কাজে এই জায়গাতে দাঁড়িয়ে এগুলি নিয়েই আমরা শুরু করি, ঝান্ডা নিয়ে অথবা ঝান্ডা ছাড়া, হয় ইনকলাব বলবেন না হলে বলবেন না, ইস্যুটা হচ্ছে আসল। এই ইস্যুটাকে ভিত্তি করে তা এই জায়গাটায় দাঁড়িয়ে বলবো, আজকে কেশব মজুমদারের স্মরণ সভায় এসে তাকে শ্রদ্ধা জানানো মানে হচ্ছে তার যে রাজনৈতিক কর্মজীবন, সামাজিক কর্মজীবন, শিক্ষকতার কর্মজীবন, এই সবগুলো মিলিয়ে একসাথে করার পর যে কেশব মজুমদার, তার থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে উজ্জীবিত করে সামনের দিনের জাতীয় যে লড়াই, সেই লড়াইটাকে মদত যোগাবার জন্য ত্রিপুরার পরিস্থিতিতে আজকের সিচুয়েশনে যেই কাজগুলো, যে স্লোগানগুলো সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে, তাকে ভিত্তি করে লড়াইটা সংগঠিত করার চেষ্টা আমরা করছি। উদয়পুরও করতে হবে। আপনারা করছেন তো, করতে পারছেন না কিন্তু করছেন তো, শুরু করেছেন তো। গতকালকে তো জনসভা করেছেন, ভালোই তো হয়েছে। তপন চক্রবর্তী বক্তৃতা করলেন, দেশের কথা খুলে আমি দেখলাম। আজকে আপনারা এখানে স্মরণ সভা করছেন, বাকি জেলা থেকে তো শত শত লোক আসেনি। আপনারা এই ঘরটা যারা বসেছেন 500-600 কমরেড, তার মধ্যে বেশিরভাগটাই তো উদয়পুরের। কালকে যেখানে মিটিং করছেন সেখান থেকেও লোক এসছেন। তাহলে কে বলেছে আপনারা পারেন না?
এটাই তো কেশব মজুমদার বোঝাবার চেষ্টা করেছে। আমি যে কারণে বললাম, তার বাড়ির পাশে একটা খুনের ঘটনাকে ভিত্তি করে তার গোটা পরিবারটাকে আক্রমণ করার চেষ্টা করেছে, মাথা নোয়ায়নি। ওখান থেকেই তো এই শিক্ষাটা আমাদের নিতে হবে। কাজেই সেদিক থেকে বলবো কমরেড, এটাই হবে আজকের পরিস্থিতিতে যথার্থ ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে কেশব মজুমদারের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা। আমার দৃঢ় বিশ্বাস আজকে যেভাবে আপনারা সমবেত হয়েছেন তার উপর ভিত্তি করে যারা উদয়পুরের, তারা তো নিশ্চয়ই বাকি মহকুমাগুলো থেকে, জেলা থেকে যে কমরেড ড্যাশের নেতৃত্বকে আমি দেখছি, চেহারা দেখছি আমার চোখের সামনে, তাদের কাছে অনুরোধ থাকবে এই বার্তাই, কেশব মজুমদার তো শুধু উদয়পুরের নেতা না, ত্রিপুরারই নেতা ছিলেন। কাজে তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, রাজনৈতিক গুণাবলীগুলি, কাজের ধারাগুলি থেকে শিক্ষায় নিজেদের সংযোজিত করব এবং আমাদের কর্মীদেরকে, বিশেষ করে যারা তরুণ তরুণী, তাদেরকে উজ্জীবিত করে আমরা মাঠে নেমে একটা নতুন ধারার আন্দোলন সেখানে প্রসারিত করার ক্ষেত্রে আমরা ভূমিকা নেব। এই চেতনায় যার যার মহকুমাতে আপনাদের কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে। আমার বিশ্বাস আপনারা সেই ভূমিকা নেবেন এবং আপনাদের প্রতি পুরো আস্থা রেখে আবার কমরেড কেশব মজুমদার আমার স্যার, আমি শেষ যুগ পর্যন্ত তাকে আমি স্যারই বলতাম। আচার্য বাবুকে যেমন স্যার বলি, কেশব বাবুকে স্যারই বলতাম। কমরেড ঠিকই আছে, কিন্তু স্যার কথাটা বাদ দিয়ে কমরেড মনে করতাম না, দুটো মিলিয়ে আমি দেখার চেষ্টা করতাম। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবার পরিজনদের প্রতি আরেকবার আন্তরিক সমবেদনা জানিয়ে আপনারা যে কয়েক ঘন্টা একসাথে উপস্থিত হয়ে এই সভা পরিচালনায় উদ্যোক্তাদের সাহায্য করলেন, আমাকেও কথা বলতে দিলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।